ডাকলা মোবাইল কোনটা নিবা আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন সবাই। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করবেন। একটু লেট হলো, কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, নেট প্রবলেম ছিল, ওয়াইফাই নেট সংযুক্ত করে ক্লাসে যুক্ত হলাম। সবাই একটু কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এখন সালাম দিয়েছেন অনেকেই, মায়া হাসান যুক্ত আছেন, কবির আহমেদ সাউন্ড ক্লিয়ার ওকে, ওকে সাইদ খান, ইয়াসমিন, রত্না, এলএলবি হেনা, আবুল কালাম আজাদ সহ অনেকেই যুক্ত আছেন। অনেক শিক্ষার্থী এখনো মেসেজ দিচ্ছেন, কি বলবো, সারাদিন অপেক্ষা করলাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য, কিন্তু কেউ হলো না। যাই হোক, যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন, সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। অনেক শিক্ষার্থী যুক্ত আছেন, ইনশাআল্লাহ আমরা দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেওয়ানি কার্যবিধির ধারা 1 থেকে 33 পর্যন্ত। এই যে আমি আপনাদেরকে গতকাল যে সাজেশনটি প্রদান করেছিলাম যে দেওয়ানি কার্যবিধি আপনার পানির মতো সহজ মনে হবে যদি টেকনিক অনুযায়ী পড়েন। এই যে প্রথমে বলেছিলাম যে একটি মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কত ধারা থেকে কত ধারা দেখি, এবং কত আদেশ থেকে কত আদেশ, কার কার মনে আছে কমেন্ট করবেন।
নেট একটু প্রবলেম হতে পারে। আজকে প্রচুর বৃষ্টি, আমাদের এখানে নেট প্রবলেম ছিল, নেট 2 ঘন্টা ছিল না। তো আমি খুবই ভয়ে ছিলাম যে ক্লাস করতে পারি কিনা আল্লাহ জানে। সো আলহামদুলিল্লাহ নেট ঠিক হয়ে গেল। হ্যাঁ, ময়মনসিংহ থেকে এখানে লোক এনে কিন্তু নেট প্রবলেম ঠিক করানো হলো। হ্যাঁ, অনেক প্রবলেম ছিল আমাদের এই এলাকাতে নেটের। হ্যাঁ, ওয়াইফাই নেট খুবই প্রবলেম ছিল। স্যার সালাম রইল, সুকান্ত পাল। ওকে, একটু সবাই কমেন্ট করবেন যে আমাকে এখন দেখা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে, আমরা যে গ্রুপে ক্লাসটা নেওয়ার কথা ছিল আজকে কিন্তু ওই গ্রুপেও ক্লাস হচ্ছে না, কারণ অনেক শিক্ষার্থী নতুন অ্যাড হয়েছেন, তারা গ্রুপে জয়েনই হতে পারেননি। সো আপনারা আমি যে কমেন্টটা দিতে বললাম, আপনারা সবাই একটু কমেন্ট করেন যে দেওয়ানি কার্যবিধির কত আদেশ থেকে কত আদেশ পর্যন্ত একটা মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি হবে এবং কত ধারা থেকে কত ধারা পর্যন্ত। আমরা প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা মামলা শুরু এবং নিষ্পত্তি, চূড়ান্ত নিষ্পত্তি। এই যে দুইটা বিষয় আমাদের এই প্রথমেই দুইটা বিষয় জানতে হবে। তো 1 থেকে 33 ধারা পর্যন্ত আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং আগামীকাল 1 থেকে 8, পরশু 9 থেকে 20, এই যে আদেশ, এই তিনটি ক্লাসে আমরা কি করব? আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা মামলা কিভাবে দায়ের করা হয়, কিভাবে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়। এই যে আমরা 3টা ক্লাসে, এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 10টি এমসিকিউ আমাদের এখান থেকে তুলতে হবে, ক্যারি করতে হবে। ববি ব্যানার্জি যুক্ত আছেন, শারমিন সুলতানা ঢালিয়া যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ, এই অভিযোগটি আমি না বললেই নয়। এই অভিযোগটি হচ্ছে অনেক আমাদের এই গ্রুপে যে সকল শিক্ষার্থী যুক্ত আছেন তন্মধ্যে এখানে ফিমেল অর্থাৎ মেয়েরাই বেশি যুক্ত, মেয়ে শিক্ষার্থী আমাদের এই গ্রুপে বেশি। তো এই মেয়ে শিক্ষার্থী এখানে দেখেন, আমাদের এখানে প্রায় 140 জন যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যেই। তো 100 হচ্ছে স্টুডেন্ট মেয়ে আর 40 জন হচ্ছেন ছেলে। তো এই যে 40 জন ছেলেদের মধ্যে থেকে অনেকেই নাকি দেখা যাচ্ছে আমাদের গ্রুপের যে সকল মেয়েদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই নাম্বারগুলো আপনারা কালেক্ট করে তাদেরকে অপ্রাসঙ্গিকভাবে বিভিন্ন রকমের প্রশ্ন করেন, বিভিন্ন রকমের কি করেন, কল করেন, ডিস্টার্ব করেন উইথাউট পারমিশন ছাড়াই। এখন দেখা যাচ্ছে আপনারা এই গ্রুপে যারা যুক্ত আছেন এখানে সবাই হচ্ছেন স্টুডেন্ট। এখন আপনারা যদি এরকম করেন, এখানে দেখা যাচ্ছে অনেক মেয়ে কমেন্ট করে, অনেক মেয়ে দেখা যাচ্ছে আমাদের গ্রুপে যুক্ত আছেন। এখন আপনারা যদি দেখা যাচ্ছে তাদেরকে ডিস্টার্ব করেন, তো এটা কিন্তু দেখা যাচ্ছে একটা কি হয়, এটা কিন্তু একটা মানহানি, এটা করা যাবে না। যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা সতর্ক বাণী করে দিচ্ছি, এরকম অভিযোগ যদি আসে আমি তাদেরকে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করব, একদম ব্লক করে দেব। এটা ভুলেও করবেন না। এখানে যারা যুক্ত আছেন সবাই আমরা ভাই বোনের মতো। এখানে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে, পারমিশন নিতে হবে, কথা বলতে পারি কিনা, ওইটা হচ্ছে অন্য রকমের বিষয়। তো আপনি বিনা পারমিশনে আপনি নক করলেন, এমন একটা মেসেজ আমাকে করা হয়েছে। আমার কাছে একজন মেয়ে স্টুডেন্ট আমাকে একটা মেসেজ পাঠালো, যেটা আসলে খুবই ন্যাক্কারজনক, খুবই ন্যাক্কারজনক এরকম একটা অবস্থা। সো আমি কি বলবো, এরকম মেসেজটা আমি দেখি, মেসেজটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এটা সতর্ক হতে হবে, এটা যদি না হন, যাই হোক, বাই দ্য ওয়ে এটা যাচ্ছেও না। তো আমি আপনাদেরকে যে রিকোয়েস্টটা করব, এটা হচ্ছে রিকোয়েস্টটা হচ্ছে যে আপনারা কেউ কখনো কারো বিনা অনুমতিতে কারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, টেক্সট দিবেন না, এবং কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। যদি আপনার কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার দরকার থাকে, আমাকে কল করবেন, মেসেজ করবেন। আমি ফোন অনেক সময় ব্যস্ত থাকি, সত্যি আমি অনেক ব্যস্ত, তবুও যদি আমি পাই আমি আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কল ধরার চেষ্টা করি, তবুও মেসেজ করে রাখবেন। হ্যাঁ স্যার, লেখা দেখা যাচ্ছে না, দেখা যাবে, সমস্যা নেই, দেখা যাবে।
তো আজকে নেট একটু প্রবলেম, আজকেই প্রবলেম, কারণ অনেক বৃষ্টি, নেটেও একটু সমস্যা ছিল। নেটের যে টাওয়ার ছিল সেখানে একটা যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে আমাদের এই এরিয়াতে 3 ঘন্টা নেট ছিল না। আমি খুবই সন্দেহ ছিলাম যে আসলে ক্লাসটা করতে পারবো কিনা। পরবর্তীতে দেখা যাচ্ছে নেটটা ঠিক হয়। স্যার যারা এসব করে ওদের ফোন নম্বর সহ গ্রুপে দিন, দেখি ওরা কারা। হ্যাঁ আছে, আমি দেখছি, আমাকে যাদেরকে ডিস্টার্ব করা হয়েছে তারা দিয়েছেন। তাই আমি সতর্ক করছি, আমি কারো মানহানি করতে চাচ্ছি না, আপনারা ঠিক হয়ে যান। কেউ কাউকে মেসেজ দিবেন না, দিবেন যদি ভালো সম্পর্ক থাকে, অনুমতি নেবেন কথা বলতে পারি কিনা। তবে অপ্রাসঙ্গিক না বলাই ভালো, মেসেজ না দেওয়াই ভালো। যদি কোনো কিছু জানার থাকে ডিরেক্ট আমার কাছে প্রশ্ন করবেন। ওকে, যাই হোক আমরা ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না, আমি আসলে এগুলো না বললেই নয়, আমি ডাইরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওকে, আমাদের আজকের আলোচনার বিষয় আমরা বলে নিচ্ছি। ক্লাস কোথায় হচ্ছে, এই গ্রুপে কি অনেকে যুক্ত নাই নাকি, কি যে বলবো, ক্লাসে কোথায় হচ্ছে? ক্লাসের লিঙ্কটা আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। অনেকেই বলতেছে ক্লাস কোথায় হচ্ছে, আমি তো গ্রুপে ক্লাসের লিঙ্ক দিয়ে দিলাম। আর আমাদের যারা স্টুডেন্ট সবাই তো গ্রুপে যুক্ত নাকি, সবাই তো গ্রুপে যুক্ত আছে, তাহলে এরকম কেন হয় আমি বুঝতে পারলাম না আপনাদের বিষয়টা। একটু হ্যাঁ ওয়েট, যেহেতু অনেক নতুন স্টুডেন্ট এখানে যুক্ত হয়েছেন, অনেকে এইগুলো বিষয়টা বুঝতে পারেন না, সো সেই কারণে একটু প্রবলেম হতে পারে প্রথম দিন। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপেও আমি এটা দিয়ে দিই লিঙ্কটা। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাঁ হ্যাঁ মজিদ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, এই তো ইনশাল্লাহ আপনাদের দোয়া। না আমি বলতে ক্লাসে আছি, আমি স্টুডেন্ট পড়াই, ক্লাসে যুক্ত আছি লাইভে। কি বিষয় ভাইয়া? না সমস্যা নাই, বলেন। আচ্ছা, মানে স্টেম যে স্বাক্ষর দিছে সে কি আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছে নাকি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা আপনি হ্যান্ড নোট তৈরি করতে হবে। হ্যান্ড নোট তৈরি করে তারপরে আপনি এখানে 420 406 এর মামলা আছে, সেটা করতে পারবেন, যে টাকা দিছে সে টাকা। হ্যাঁ হ্যাঁ 100%, যেহেতু স্টেম আছে 100% ফলাফল আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ওকে, খুদা হাফেজ। দেখেন এখনো অনেক স্টুডেন্ট মেসেজ করতেছে পাবলিক ক্লাস দিছি, আজকের ক্লাসটা কিন্তু পাবলিক দিয়ে দিছি, কারণ অনেকে যুক্ত হতে পারেন নাই, সো সেই কারণেই আজকের ক্লাসটা পাবলিক দিয়ে দিছি। আমার একটা নতুন পেজে, দুরন্ত ল একাডেমির নতুন পেজে ক্লাসটা দিয়েছি। তবুও যদি অনেক শিক্ষার্থী না পান তাহলে কি করার বলেন? হ্যাঁ আজকের তারিখ, ওকে, আজকের যে ক্লাস, আজকের তারিখ হচ্ছে 5 তারিখ, তাই না? আমরা 5, 10, 25 তারিখের ক্লাস করতেছি। এখানে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 1 থেকে 33 ধারা পর্যন্ত আলোচনা করব আজকের মোস্ট। হ্যাঁ স্যার, আপনার শরীর ভালো আছে তো? ইনশাল্লাহ ভালো আছে। আমরা অপ্রাসঙ্গিক, আজকে নেটে একটু প্রবলেম, কথায় বলে নিচ্ছি, আজকে নেটে একটু প্রবলেম। হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, আমরা প্রথম থেকে ইনশাল্লাহ আমরা আল্লাহর নাম ধরে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার প্রথম টপিকস হচ্ছে ধারা 2।
দুই ধারা থেকে কোন কোন বিষয়গুলো পড়বেন? 2-এর 2 এখানে বলা হচ্ছে ডিক্রির সংজ্ঞা। কি বলা আছে? ডিক্রি। ডিক্রি এখানে ডিক্রির সংজ্ঞা বলা আছে। 2-এর 2 ধারাটা সবাই পড়তে হবে, অর্থাৎ 2 ধারাতে অনেকগুলো সংজ্ঞা আছে, সবগুলো আপনার পড়তে হবে না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই পড়তে হবে। 2-এর 2 ধারা এখানে কিসের সংজ্ঞা আছে? ডিক্রি। ডিক্রি বলতে কি বোঝায়? এটা প্রশ্ন হবে না আপনাদের। আপনার শুধু প্রশ্ন যদি হয় যে ডিক্রি বলতে কি বোঝায় বা ডিক্রি কাকে বলে, এইরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। প্রশ্ন হতে পারে ডিক্রির সংজ্ঞা কোথায় আছে, এটা শুধু আপনি মনে রাখবেন এমসিকিউ এর জন্য। ডিক্রির সংজ্ঞা 2-এর 2, সাথে আপনি 2-এর 9টা মনে রাখতে পারেন। 2-এর 9, 2-এর 9 এটা হচ্ছে রায়। রায়ের সংজ্ঞা, শুধু সংজ্ঞাটা মনে রাখবেন। এই মুহূর্তে যতটুকু দরকার আমরা ততটুকু শিখবো, এখানে সংজ্ঞা মুখস্থ করা যাবেন না, দরকার নাই সংজ্ঞা। তবে 2-এর 2 ডিক্রি, 2-এর 9 আপনার কি আছে? 2-এর 9 আছে রায়। তবে ডিক্রি নিয়ে আমরা আরো কিছু আলোচনা করি। দেখেন, ডিক্রি বলতে এখানে যে বিষয়টা বলা হচ্ছে, ডিক্রি বলতে কোনো আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এমন বক্তব্য যা মোকদ্দমার তর্কিত বা সমগ্র বিষয়কে কি করে পক্ষগণের যে অধিকার সেটাকে চূড়ান্তভাবে নির্ধারণ করে। অর্থাৎ এই যে দুইটা পক্ষ থাকে এখানে, বাদী ভার্সেস বিবাদী, এই দুইটা বিবাদীর মধ্যে যে একটা বিবাদমান সমস্যা, তর্কিত বিষয় থাকে, এই যে বাদী এবং বিবাদী এই দুইজনের মধ্যে যে তর্কিত বিষয় থাকে, এই তর্কিত বিষয়টাকে আদালত কি করে? সাক্ষ্য প্রমাণ শেষে চূড়ান্তভাবে প্রকাশিত আদালতের চূড়ান্তভাবে প্রকাশিত, দেখেন চূড়ান্তভাবে প্রকাশিত এমন একটা বিষয় যেটা একজন পক্ষের তর্কিত বিষয় বা অধিকারকে চূড়ান্তভাবে নির্ধারণ করে দেয়। আপনি মুখস্থ করতে যাওয়ার দরকার নাই, এখানে আপনি মনে রাখবেন ডিক্রির সংজ্ঞা 2-এর 2। তবে এখানে দেখেন আরো আছে কি? এখানে ডিক্রি, দুইটা বিষয় ডিক্রি বলে গণ্য হবে। এখানে আরো দুইটা বিষয় আছে। এই দুইটা বিষয় হচ্ছে রেস্টিটিউশন বা প্রত্যর্পণ। প্রত্যর্পণ এটা হচ্ছে আমরা দেওয়ানি কার্যবিধির 144 ধারাতে পড়ব। প্রত্যর্পণ বা রেস্টিটিউশন এটাও একটা ডিক্রি। রেস্টিটিউশনের আদেশ এটা কি? প্রশ্ন হতে পারে যে রেস্টিটিউশন বা প্রত্যর্পণের আদেশকে কি বলা হয়? এই আদেশটা একটা ডিক্রি হিসেবে বিবেচিত হবে। রেস্টিটিউশন বা প্রত্যর্পণ কি, এটা নিয়ে যদি আমি একটু বলি সংক্ষেপে, এটা আলোচনা করব বিস্তারিতভাবে। ধরেন এটা একটা জমি, এই ভূমি নিয়ে, এটা হচ্ছে ধরেন একটা ভূমি, এই ভূমি নিয়ে এ এবং বি এর মধ্যে একটা মামলা চলমান। এখন এ দাবি করতেছে এই ভূমি আমার, বি দাবি করতেছে এই ভূমি আমার। দুইজনের মধ্যে এই ভূমিটা নিয়ে সহকারী জাজ আদালতে ধরেন একটা মামলা চলমান আছে। কোথায়? সহকারী জাজ আদালতে। এখন এই মামলাটা চলমান থাকা অবস্থায় সহকারী জাজ আদালত একটা ডিক্রি দিলেন। এই ডিক্রিটা পেলেন বি এর পক্ষে ডিক্রি দিলেন। কার পক্ষে? এই ডিক্রিটা দিলেন বি এর পক্ষে। এখন বি কি করলো? এই জমিটা তার ডিক্রি জারি মূলে এই জমিটা তিনি কি করলেন? দখলে নিলেন। কে দখলে নিলেন? বি নামক ব্যক্তি। ভালো করে বুঝতে হবে। দেখেন, এ এবং বি এই দুইজনের মধ্যে এই জমিটা নিয়ে, এই ভূমিটা নিয়ে তাদের মধ্যে একটা মোকদ্দমা মামলা চলমান আছে। এই যে মামলা চলমান থাকা অবস্থায়, এ এবং বি এর মধ্যে এই মামলার চলমান থাকা অবস্থায় দেখা যাচ্ছে পরবর্তীতে এখানে সহকারী জাজ আদালত বি এর পক্ষে ডিক্রি দিলেন। বি ডিক্রি মূলে এই জমিটা তিনি দখলে নিয়ে নিলেন। দখলে নেওয়ার পরে দেখা যাচ্ছে এ কি করলো? এর প্রতিকার কি? এ হচ্ছে এখানে দায়িক, এ নামক ব্যক্তি এখানে দায়িক হয়ে গেলেন। তাহলে এর প্রতিকার কি? দেখি কে বলতে পারেন। এ নামক ব্যক্তি এখানে কি প্রতিকার আছে? তার কি প্রতিকার? যে বলতে পারবেন খুবই ভালো স্টুডেন্ট, দেখি কে বলতে পারেন। এ নামক ব্যক্তির এখানে প্রতিকার কি? সহকারী জাজ আদালতে ডিক্রি দিলেন বি এর পক্ষে, তিনি ডিক্রি জারি মূলে এই জমিটা তার দখলে নিয়ে নিলেন। এখন এ নামক ব্যক্তির প্রতিকার কি? দেখি কে বলতে পারেন। এ নামক ব্যক্তি কি প্রতিকার পেতে পারে? এখানে কমেন্ট করবেন। তিনি হচ্ছেন দায়িক। দেখি কে বলতে পারেন।
সবাই কমেন্ট করবেন। আপিল, ভেরি গুড, আপিল। এখানে তিনি আপিল করলেন, এই আপিলটা কোথায় হবে? আপিল কোথায় হবে দেখি আপনারা বুঝতে পারেন কিনা এই বিষয়গুলো। আপিল কোথায় হবে একটু কমেন্ট করবেন সবাই। এই আপিলটা কোথায় হবে দেখি কে বলতে পারেন। সহকারী জাজ আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল কোথায় হবে, কোথায় আপিল দায়ের করতে হবে, এটাও একটা প্রশ্ন। এরকম প্রশ্নও কিন্তু আপনাকে করতে পারে বার কাউন্সিল পরীক্ষায়। তো এই আপিলটা কোথায় হবে কমেন্ট করবেন দেখি কে। হ্যাঁ, এ নামক ব্যক্তি আপিল করবে, কোথায় আপিল করবে কমেন্ট করেন। হ্যাঁ, এ নামক ব্যক্তি আপিল করবে কোথায়? স্যার কথা ক্লিয়ার বুঝিনি, কথা ক্লিয়ার বুঝেননি, কোন কথা? জেলা জাজ আদালতে, ভেরি গুড। তিনি জেলা জাজ আদালতে আপিল দায়ের করলেন। এই আপিল আদালত কি করলো? এই আপিল আদালত তিনি একটা ডিক্রি দিলেন এর পক্ষে। কার পক্ষে? এর পক্ষে। এখন দেখেন, এই যে এর পক্ষে জেলা জাজ আদালত আপিলে রায় দিলেন বা ডিক্রি দিলেন এর পক্ষে, তখন কিন্তু বি হেরে গেল, বি হেরে গেল। এখন এই যে দায়িক, তিনি কি করতে পারলেন? তিনি একটা দরখাস্ত দিবেন, সহকারী জাজ আদালতে একটা দরখাস্ত দিবেন যে এই মামলাটা আপিল আদালত আমার পক্ষে ডিক্রি দিয়েছে। তখন সহকারী জাজ আদালতে কি করবেন? এই যে দখল প্রত্যর্পণের একটা দরখাস্ত দিবেন। তখন সহকারী জাজ আদালতের দরখাস্ত মূলে এই যে জমিটা বি এর দখল থেকে এর বরাবরে ফেরত আসবে। এটাকে বলা হয় প্রত্যর্পণ বা রেস্টিটিউশন। সিম্পল কথা, সহজ কথা, আমি আবারও বলে নিচ্ছি, সহজে মনে রাখেন যে এ এবং বি দুইজনের মধ্যে এই জমিটা নিয়ে একটা মামলা চলমান। এই মামলাটা সহকারী জাজ আদালতে, ধরেন আপনি চিন্তা করেন, ধরে নেন যে এ এবং বি দুইজনের মধ্যে এই জমিটা নিয়ে একটা মোকদ্দমা চলমান। এই জমিটা নিয়ে মামলা আছে কোথায়? সহকারী জাজ আদালতে এই মামলাটা চলমান। মামলাটা বিচার শেষে সহকারী জাজ আদালত বি এর পক্ষে ডিক্রি দিলেন। তখন বি কি করলেন? এই ডিক্রি মূলে এই জমিটা তিনি দখলে নিলেন। এ নামক ব্যক্তি তো আর বসে নাই, তিনি কি করলেন? উচ্চ আদালতে মানে জেলা জাজ আদালতে তিনি আপিল করলেন। আপিল, এই আপিল আদালত আবার এর পক্ষে ডিক্রি দিল। আপিল আদালত কি করলো? এর পক্ষে ডিক্রি দিল। এখন এ কি করলো? এই যে সহকারী জাজ আদালতে একটা দরখাস্ত দিবে যে এই জমিটা তো বিয়ের দখলে আছে, বিয়ের দখল থেকে এই জমিটা আমার দখলে, আমার বরাবরে ফেরত প্রদান করা হোক। এই যে দরখাস্ত, এটাকেই বলা হয় রেস্টিটিউশন বা প্রত্যর্পণের দরখাস্ত। কে বুঝতে পারেননি কমেন্ট করবেন, আর যারা বুঝতে পারছেন ওকে লিখবেন। এই যে দরখাস্তটা দিবেন, এটাকে বলা হয় 144 ধারা বা প্রত্যর্পণের দরখাস্ত, এটাকে বলা হয় ডিক্রি। এই দরখাস্তটাও একটা ডিক্রি হিসেবে গণ্য হবে, ডিক্রি হিসেবে গণ্য। ওকে, কে বুঝতে পারেননি কমেন্ট করবেন, কে বুঝতে পারেননি একটু কমেন্ট করেন দেখি। কে বুঝতে পারেননি? স্যার বি তো হাইকোর্ট আপিল করতে পারবেন, হাইকোর্টে আপিল, দ্বিতীয় আপিলের সুযোগ আছে। দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের সুযোগ নাই মৃদুল চক্রবর্তী, দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের সুযোগ নাই। দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের সুযোগ নাই, দ্বিতীয় আপিল চলে না। দেওয়ানিতে, সিপিসিতে দ্বিতীয় আপিল চলে না, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় রেস্টিটিউশন বা প্রত্যর্পণ। এই যে প্রত্যর্পণের দরখাস্ত, এটা একটা ডিক্রি হিসেবে গণ্য হবে। ওকে, তো এই যে 2-2 আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় কি জানেন? এটা হচ্ছে আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন বা আরজি প্রত্যাখ্যান। আরজি প্রত্যাখ্যান, আরজি প্রত্যাখ্যান কয়টি কারণে হয় দেখি, কে বলতে পারেন, কার মনে আছে? আমি কিন্তু দেওয়ানি ভালোভাবেই পড়িয়েছিলাম, দেওয়ানি ভালোভাবেই আপনাদেরকে পড়িয়েছি। বলেন তো দেখি। আমার শরীর চুলকাচ্ছে, এই যে কক্সবাজার থেকে আসার পরের ভাই, সারা শরীরে ব্যথা আর চুলকানি, বুঝতে পারলাম না। আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন্ট বা আরজি নাকচ, এটা কোথায় আছে? কয়টি কারণে আরজি প্রত্যাখ্যান হয়? এই যে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন এখান থেকে হতে পারে। কে বলতে পারেন দেখি কমেন্ট করবেন। স্যার বি তো আগে আপিল করে নাই। আরে বাবা, বি তো ডিক্রি পেল সহকারী জাজ আদালতে, বি কেন আপিল করবে? সে তো ডিক্রি মূলে বুঝেই নিল, আপিল করবে তো এ আপিল করলো। উচ্চ আদালত এই আপিলে উভয় পক্ষ শুনানি করার পরে
উচ্চ আদালত, আপিল আদালত এর পক্ষে ডিক্রি দিল, এই আদেশের বিরুদ্ধে আর কোথাও আপিল চলবে না, দ্বিতীয় আপিলের সুযোগ নাই। ঠিক আছে। রিজেকশন অফ প্লেন 4টি কারণে হয়, কোথায় বলা আছে দেখি, কে বলতে পারেন? রিজেকশন অফ প্লেন বা আর্জি প্রত্যাখ্যান কয়টি কারণে হয়? 4টি কারণে, কোথায় বলা আছে দেখি, কে বলতে পারেন? ভেরি গুড, ভেরি গুড। 4টি কারণে আর্জি প্রত্যাখ্যান হয়, আমরা পড়ব 7 আদেশের 11 বিধিতে। হ্যাঁ, এই যে এটা পড়ব, খুবই গুরুত্বপূর্ণ, এই যে বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। 4টি কারণে আর্জি প্রত্যাখ্যান হয়, এই যে 4টি কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ। মামলার কারণ না থাকলে, কজ অফ অ্যাকশন না থাকলে, হ্যাঁ, তামাদিতে বাড়িতে হলে, মূল্যবান কম হলে, কম কুটফি দিয়ে মামলা করলে, এই যে এরকম 4টি কারণ আছে, আমরা বিস্তারিত আগামী ক্লাসে পড়ব। এই যে 4টি কারণ 7-এর 11 বিধি, 7 আদেশের 11 বিধিতে বলা হচ্ছে 4টি কারণে আর্জি প্রত্যাখ্যান হয়। যদি মোকদ্দমার কারণই মামলাতে না থাকে, কম দামের কুটফি দিয়ে মামলা করলেন, মূল্যবান কম দেখালেন, কোনো আইন দ্বারা বাড়িত বা তামাদিতে বাড়িত হলে, এই 4টি কারণে একটা মামলা কি হবে? সরাসরি রিজেক্ট বা প্রত্যাখ্যান হয়ে যাবে। এই যে এই প্রত্যাখ্যান, এটাও একটা ডিক্রি। এই যে 4টি কারণে আর্জি প্রত্যাখ্যান হয়, এটাও একটা ডিক্রি হিসেবে গণ্য হবে। ওকে, তাহলে দেখেন এই আদেশ, এগুলো কিন্তু আদেশ, এগুলো কিন্তু আদেশ, আদেশ হওয়া সত্ত্বেও এইগুলোকে ডিক্রির সমমর্যাদা দেওয়া হয়েছে। এই যে 7-এর 11 এটা কিন্তু একটা আদেশ বা অর্ডার, আদালতের আদেশ। আদেশ এবং ডিক্রি কিন্তু এক না, আদেশ এবং ডিক্রি এক নয়, তবে এই আদেশগুলো ডিক্রির মতো সমমর্যাদা সম্পন্ন, অর্থাৎ এইগুলোকেও ডিক্রি বলা হয়। স্যার প্রথম থেকে একবার সামারি করে দিলে ভালো হয়, একটু দেরিতে আসছে। হ্যাঁ, দেবো, ওয়েট করেন, দেবো। একটা ধারা শেষ করলে ওইটা সামারি করে দেবো। হ্যাঁ, তো যারা দেরিতে আসছেন কেন? আমি তো দেরিতে ক্লাস করলাম, আপনি দেরি কেন করলেন? মাজহারুল ইসলাম। জুলাই সনদ নিয়ে কোনো আচ্ছা, যাই হোক। এখন দেখেন, এই যে ডিক্রি পড়লাম আমরা, ডিক্রি হচ্ছে আদালতের একটা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রকাশিত এমন একটা সিদ্ধান্ত, যেটা পক্ষগণের অধিকারকে চিরতরে নিষ্পত্তি করে, সহজ ভাষায়। অর্থাৎ দেখেন, ডিক্রি বলতে কোনো আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এমন কোনো বক্তব্যকে বোঝায়, যা মোকদ্দমার তর্কিত বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে, তাকে বলা হয় ডিক্রি। ডিক্রি 2টি কারণ আছে, 2টি আদেশকে ডিক্রি বলা হয়। 2টি আদেশকে, কোন কোন আদেশ? মনে করেন 144 ধারা, আর একটা কি 7-এর 11 আদেশ। এই 2টা আদেশ ডিক্রি হিসেবে গণ্য, এই 2টা আদেশ ডিক্রি হিসেবে গণ্য। ঠিক আছে। এখন ডিক্রি হিসেবে গণ্য হবে না, আরো ডিক্রি হিসেবে গণ্য হবে না কোনগুলো? দেখেন, গণ্য হবে না, দেখেন, আপিলযোগ্য আদেশের মতো আপিল করা যায় এমন সিদ্ধান্ত, আপিলযোগ্য আদেশের মতো আপিল করা যায়, আপিলযোগ্য আদেশের মতো আপিল করা যায়, এগুলো ডিক্রি নয়, এগুলো ডিক্রি নয়। হ্যাঁ, ডিক্রি নয়। আরেকটা কি বলা হচ্ছে দেখেন, অনুপস্থিতির জন্য, এই যে বাদী আদালতে অনুপস্থিত, বাদী গড় হাজির যাকে বলা হয়, গড় হাজির, বাদী তারিখের দিন আদালতে হাজির নাই, মামলাটা কি হলো? মামলা খারিজ হয়ে গেল, এটা কিন্তু ডিক্রি হবে না, এটা ডিক্রি নয়, এটাকেও ডিক্রি বলা যাবে না। ঠিক আছে। বাদী গড় হাজির, অর্থাৎ বাদী গড় হাজির যদি থাকে, এটাকেও ডিক্রি হিসেবে গণ্য করা যাবে না। ওকে, বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। আমরা ডিক্রি থেকে আর কিছু পড়ব না, কারণ আমরা যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, ততটুকুই পড়ব। দেখেন, প্রশ্ন এখান থেকে আসছে, বিগত সালে 7ম বিজিএস পরীক্ষায় এই প্রশ্নটা করা হয়েছে। সিভিল প্রসিডিউর কোডের, আমি প্রশ্ন যখন পড়ব চটপট করে উত্তর করবেন, কারণ প্রশ্নটা শুনবেন কান দিয়ে, আপনি হাতে লিখবেন কমেন্টে, এটা কিন্তু মুখস্থ হয়ে যাবে। কারণ বিগত সালের প্রশ্নগুলো থেকেই 70%, দেখেন বিগত সালের প্রত্যেকটা প্রশ্ন ভিত্তিক যে ধারাগুলো আছে, ওই ধারাগুলো থেকে 70% প্রশ্ন আপনাদেরও থাকবে। সো প্রশ্ন পড়ার সাথে সাথে কমেন্ট করবেন। রিক্তা, একটু ফ্যান দাও। যে সিভিল প্রসিজার কোডের 144 ধারার অধীনে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সেটি হবে একটি রায়, ডিক্রি, আদেশ নাকি রিভিউ? ফ্যানটা দাও ঘুরায়া। সিভিল প্রসিজার কোডের যে 144 ধারার প্রত্যর্পণের আদেশ, এটা কি একটা রায় নাকি আদেশ
নাকি ডিগ্রি নাকি রিভিউ? দেখেন প্রশ্ন কিন্তু এখানে আসছে। হ্যাঁ, প্রাথমিক ডিগ্রি চূড়ান্ত ডিগ্রি দুই প্রকার, এটাও পড়বেন। হ্যাঁ, এটা তো পড়াবই, রাইট। প্রাথমিক ডিগ্রি এবং চূড়ান্ত ডিগ্রি আরেকটু ঘুরাই দাও, উত্তর করেন সবাই। আরেকটা প্রশ্ন দেখেন, নিচের কোন আদেশটি ডিগ্রি হিসেবে গণ্য হবে না? নিচের কোন আদেশটি ডিগ্রি হিসেবে গণ্য হবে না? আরজি ফেরতের আদেশ, আরজি গ্রহণের আদেশ, আরজি সংশোধনের আদেশ, আরজি প্রত্যাখ্যানের আদেশ। ডিগ্রি, ভেরি গুড। নিচের কোন আদেশটি ডিগ্রি হিসেবে গণ্য হবে? নিচের কোন আদেশ ডিগ্রি হিসেবে গণ্য হবে? অপশন কতে ছিল আরজি ফেরতের আদেশ, খতে আরজি গ্রহণের আদেশ, গতে আরজি সংশোধনের আদেশ, খতে ছিল আরজি প্রত্যাখ্যানের আদেশ। কমেন্ট করবেন, সবাই কিন্তু পারবেন। হ্যাঁ, মূল বিষয়টা ধরিয়ে দিলেই পারবেন। আরেকটা প্রশ্ন আসছিল, ডিগ্রির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে কোনটি? অস্থায়ী নিষেধাজ্ঞা, আরজি ফেরতের আদেশ, আরজি প্রত্যাখ্যানের আদেশ, আরজি গ্রহণের আদেশ। দেখেন ওই যে আরজি প্রত্যাখ্যান নিয়েই কিন্তু বারবার প্রশ্ন করা হয়েছে। আবার আরেকটা প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির আদেশ 7 বিধি 11 মতে আরজি নাকচের সিদ্ধান্তকে একটি ড্যাশ ড্যাশ আদেশ, রায়, ডিক্রি নাকি চূড়ান্ত সিদ্ধান্ত? আদেশ, রায়, ডিক্রি নাকি চূড়ান্ত সিদ্ধান্ত? আরেকটি প্রশ্ন দেখেন, অনেকগুলো প্রশ্ন আসছে এইটুকু থেকেই। দেওয়ানি কার্যবিধি অনুসারে আরজি নাকচের সিদ্ধান্তকে কি বলে? আদেশ, রায়, ডিক্রি নাকি চূড়ান্ত আদেশ? 6টা প্রশ্ন আসছে, 6টা। তাহলে এই যে দুইটা বিষয় যদি আপনি মনে রাখেন, 144 ধারা, এটা হচ্ছে প্রত্যর্পণ, প্রত্যর্পণ বা রেস্টিটিউশন। রেস্টিটিউশন মানে এটা হচ্ছে ইংরেজি, আর এটা হচ্ছে প্রত্যর্পণ। এটা একটা ডিগ্রি, এটা মনে রাখবেন। এই আদেশটাকে ডিগ্রি বলা হয়। এবং 7-এর 11 বিধি, আরজি প্রত্যাখ্যান, আরজি নাকচ, রিজেকশন অফ প্লেন্ট, 3 ভাবে মনে রাখবেন। অনেকেই দেখা যাচ্ছে ভাষাগত না বোঝার ফলে পরীক্ষার হলে ভুল করেন। আরজি প্রত্যাখ্যান, আরজি নাকচ, আরজি নাকচ, প্রত্যাখ্যান ও রিজেকশন অফ প্লেন্ট, ব্যক্তি একই, সবগুলো একই, মনে থাকবে। তাহলে আমি মনে করি এইটুকু থেকে যেভাবে প্রশ্ন হোক উত্তর করতে পারবেন। হ্যাঁ, এখানে ডিগ্রি কত প্রকার? 2 প্রকার, প্রিলিমিনারি এবং ফাইনাল। প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি। ডিগ্রি যদি কয় প্রকার আসে উত্তর করে ফেলবেন, 2 প্রকার, প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি। আর কিছু শেখার দরকার নাই। ডিগ্রি হোল্ডার, ডিগ্রি ধার। দেখেন, যিনি ডিগ্রি পাবেন, যিনি ডিগ্রি পাবেন, একটা আদালত যাকে ডিগ্রি দিবেন, যিনি ডিগ্রি পাবেন, সহজ ভাষায় মনে রাখেন, যিনি ডিগ্রি পাবেন তাকে বলা হয় ডিগ্রিদার বা ডিগ্রি হোল্ডার। ডিগ্রিদার বা ডিগ্রি হোল্ডার। হ্যাঁ, ডিগ্রিদার বা ডিগ্রি হোল্ডার, এটা মনে রাখবেন। কোথায় আছে? 3, 2-এর 3-এ আছে। ডিগ্রিদার এর সংখ্যা কোথায় আছে? যিনি ডিগ্রি পাবেন তাকে বলা হয় ডিগ্রিদার। কোথায় আছে? 2-এর 3। লিখবেন, এগুলো লিখবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করবেন। দেখেন, এখন আরেকটি বিষয়, 8 বিধিটা মনে রাখতে হবে, 2-এর 8। এখান থেকে প্রশ্ন আসছে, এই যে বিচারক বলতে কি বোঝায়? বিচারকের সংজ্ঞা, বিচারকের সংজ্ঞা আছে। বিচারক কে? বিচারক হচ্ছে প্রিজাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট। প্রিজাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট, দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসার যারা আছেন, প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এই যে প্রিজাইডিং অফিসার তাদেরকে বলা হয় বিচারক। প্রিজাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট, অর্থাৎ যিনি প্রিজাইডিং অফিসার তিনি হচ্ছেন দেওয়ানি আদালতের একজন বিচারক। সংজ্ঞা কোথায়? 2-এর 8। বিচারকের সংখ্যা 2-এর 8 মনে থাকবে। তাহলে 2-এর 3 ডিগ্রিদার, 2-এর 8 পড়বেন ডাইরেক্ট। এখন দেখেন 2-এর 8, 2-এর 9 হচ্ছে, আমরা তো পড়লাম রায়। রায় বলতে কি বোঝায়? দেখেন, ডিগ্রি বা আদেশের ভিত্তি হিসেবে বিচারক যে বিবৃতি দেন, একটা ডিগ্রি হতে পারে, ডিগ্রি বা আদেশ, বা আদেশ, এদের যে একটা বিবৃতি, এই বিবৃতিকেই কি বলে? রায় বলে। বিবৃতিকেই রায় বলে। 2-এর 9, এটা কোথায় আছে? 2-এর 9। রায়ের সংখ্যা কোথায়? 2-এর 9। রায় কাকে বলে? ডিগ্রি বা আদেশের ভিত্তি হিসেবে আদালত যে বিবৃতি প্রদান করেন, একটা ডিগ্রি দেওয়ার জন্য আদালত যে বিবৃতিটা দিবেন, এই বিবৃতিকে বলা হয় রায়। আদেশের যে বিবৃতি দিবেন এটাকে রায় বলা হয়। রায় দেওয়ার কত দিনের মধ্যে ডিগ্রি প্রদান হয়? এইরকম প্রশ্ন হতে পারে, রায় দেওয়ার কত দিনের মধ্যে ডিগ্রি প্রদান হয়? প্রশ্ন এরকম হতে পারে, রায় দেওয়ার কত দিনের মধ্যে? বলেন তো দেখি, কে বলতে পারেন? মেহরাব খান রাফি।
ওকে, ডিক্রি রায় কোথায় আছে সামারি করে দেব, নো প্রবলেম। দেখেন দায়িক বা জাজমেন্ট ডেটর, দায়িককে বলেন তো দেখি, দায়িক কাকে বলা হয়? আমরা দেখেন আর একটু মনে রাখবেন, 2-3 হচ্ছেন ডিক্রিদার, যিনি ডিক্রি প্রাপ্ত হবেন, ডিক্রিদার। আবার জাজমেন্ট ডেটর, দেখেন জাজমেন্ট ডেটর কোথায় আছে? জাজমেন্ট ডেটর বলা হচ্ছে 10-এ, দায়িক, 2-10 জাজমেন্ট ডেটর বা দায়িক। দেখেন তাহলে ডিক্রিদার যিনি ডিক্রি পাবেন ভার্সেস দায়িক যিনি মামলায় হেরে যাবেন, দায়িক। তাহলে দায়িকের সংখ্যা 2-10, ডিক্রিধারের সংখ্যা 2-3, এইভাবে মনে রাখতে পারেন, 2-10, 2-3। ডিক্রির সংখ্যা কোথায় আছে? ডিক্রির সংখ্যা কোথায় আছে? 2-2। রায়ের সংখ্যা কোথায় আছে? 2-9, হ্যাঁ 2-9। আদেশের সংখ্যা কোথায় আছে? আদেশ 3টা, ডিক্রি, রায়, আদেশ। আবারও আমি লিখবো, আপনারা বারবার পড়বেন, একটা পড়া বারবার পড়বেন। ডিক্রি তার সংখ্যা কোথায় আপনারা বলবেন, আমার সাথে সাথে লিখবেন, 2-2। তারপরে রায় কোথায় আছে? 2-9। আদেশ কোথায় আছে? আদেশের সংখ্যা, আদেশ হচ্ছে 2-14। এই 3টা একসাথে মনে রাখবেন, তাহলে মনে থাকবে। ডিক্রি, রায়, আদেশ 2-2, 2-9, 2-14 মুখস্থ করে ফেলেন, ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাবে। 2-2 ডিক্রি, 2-9 রায়, 2-14 আদেশ। এখন দেখেন ডিক্রিদার যিনি ডিক্রি পাবেন 2-3, দায়িককে 2-10, এইভাবে মনে রাখবেন। এখন বিচারকের সংখ্যা 2-8, প্রিজাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বৈধ প্রতিনিধি, এর সংখ্যা আছে 2-11, বৈধ প্রতিনিধি কোথায় আছে? 2-11। এখন আমরা মিনস প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা, এটা থেকে প্রশ্ন হতে পারে। আবার মিনস প্রফিট দেখেন এইভাবে হোল্ডার করবেন 2-2, 2-9, 2-14, 3টা মিললা একটা, ডিক্রি, রায়, আদেশ। আবার ডিক্রিদার, ডিক্রি হোল্ডার, জাজমেন্ট ডেটর, এইভাবে ডিক্রিদার, হ্যাঁ ডিক্রিদার 2-3, দায়িক 2-10, ওকে, এইভাবে ফোল্ডার করবেন। তারপরে দেখেন বিচারকের সংখ্যা কোথায় আছে? বিচারক একটা পৃষ্ঠার মধ্যে লিখে ফেলবেন, 2-8, ওকে 2-8। এখন দেখেন বৈধ প্রতিনিধি কোথায় আছে? বৈধ প্রতিনিধি বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ 2-11। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিনস প্রফিট, এটা আপনাদেরকে পড়তেই হবে। মিনস প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা, অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিনস প্রফিট কাকে বলে এটা আপনাকে জানতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ। 2টা প্রশ্ন করা হয়েছে, 2টা না 3টা। বেআইনিভাবে দখল করে যে মুনাফা অর্জন হয় তাকে বলা হয় মিনস প্রফিট। ধরেন 2-12 আমরা আলোচনা করব অন্তর্বর্তীকালীন মুনাফা। অন্তর্বর্তীকালীন মুনাফা এটা কেমন? অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিন প্রফিট এটা কি? ধরেন এই একটা জমি এ নামক ব্যক্তির দখলে আছে এবং তার মালিকানা সত্ত্ব সবই আছে। এখন বি নামক ব্যক্তি কি করলো? একটা মাস্তান প্রকৃতির লোক, সে এই জমিটা কি করলো? বেআইনিভাবে দখল করতে হবে। শর্ত কি? বেআইনিভাবে দখল করতে হবে, দখল। এবং এখানে কি করতে হবে? বেআইনিভাবে দখল করার পরে এখান থেকে স্বাভাবিকভাবে যে মুনাফা অর্জন হয় তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন মুনাফা। স্বাভাবিকভাবে দেখেন বলা হচ্ছে বেআইনি দখলকার ব্যক্তির সম্পত্তি হতে প্রকৃতপক্ষে যে মুনাফা লাভ করেছে বা সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করতে পারত, সুদ সহ সেই মুনাফাকে বলা হয় বেআইনি মিনস প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা। অর্থাৎ এই যে এ নামক ব্যক্তির দখলে থাকা একটা জমি বি নামক ব্যক্তি যখন বেদখল করলেন, এই জমিতে বি নামক ব্যক্তি দখলে করার পরে এই জমিতে স্বাভাবিকভাবে যে মুনাফাটা অর্জন হতো, এই লাভ সহ
সেই মুনাফার একত্রিত নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। এই যে মুনাফাটা অর্জন হবে স্বাভাবিক বুদ্ধিমত্তায়, কিন্তু স্বাভাবিকভাবে। এখন দেখা যাচ্ছে এই সম্পত্তিতে বি নামক ব্যক্তি কি করলো, বেআইনিভাবে দখল করলো, ঠিক আছে। এই জমিতে তিনি কি করলেন, একটা ঘর উত্তোলন করলেন, এখানে উন্নয়ন সাধন করলেন, উন্নয়ন সাধন। এই যে উন্নয়নের ফলে এখানে কিন্তু বেশি লাভ হচ্ছে, প্রচুর পরিমাণ লাভ হচ্ছে। এই যে বি নামক ব্যক্তি এটা দখল করার পরে এখানে যদি তিনি উন্নয়ন সাধন করেন, একটা জমি বেদখল করলেন, তারপরে সেখানে একটা ধরেন বিল্ডিং তুললেন, রুম করলেন, এটা উন্নয়ন হলো না? এই যে উন্নয়ন সাধন করলেন, উন্নয়ন সাধন করার পরে ভাড়া দিলেন, এখান থেকে প্রচুর পরিমাণ লাভ হচ্ছে, এখন প্রচুর পরিমাণ লাভ হচ্ছে। সো এই যে উন্নয়ন ফলে যে লাভটা হবে, এই লাভটা কিন্তু বেআইনি মুনাফা হিসেবে গণ্য হবে না, এটা মিন্স প্রফিট হিসেবে গণ্য হবে না। অর্থাৎ একটা কথাই মনে রাখবেন, মিন প্রফিট মানে হচ্ছে স্বাভাবিক বুদ্ধিমত্তায় স্বাভাবিকভাবে যে মুনাফাটা অর্জন হতো তাকে বলা হয় মিন প্রফিট। যদি ওই জমিতে দখলকারী ব্যক্তি কোনো উন্নয়ন সাধন করে, ওই উন্নয়ন সাধনের ফলে যদি কোনো লাভ হয়, সেটা মিন প্রফিট হিসেবে গণ্য হবে না। এটুকু বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। তাহলে মেইন প্রফিট মানে এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তি কি করলো, দুইজন ব্যক্তি এখানে আমাদের দেখাইতেই হবে। এই জমিটা হচ্ছে এ নামক ব্যক্তির, বি নামক ব্যক্তি এই জমিটা বেআইনিভাবে কি করতে হবে, বেআইনিভাবে কিন্তু বেদখল করতে হবে, বেদখল। এখন এই যে বেআইনিভাবে বেদখল করলো, স্বাভাবিক বুদ্ধিমত্তায় স্বাভাবিকভাবে এখান থেকে যে মুনাফাটা অর্জন হবে লাভ সহ, তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিন্স প্রফিট। এখন এটা যদি উন্নয়ন সাধন করার ফলে তিনি কোনো উন্নয়ন করেন, এই জমিটা বেদখল করলো, তারপরে কোনো উন্নয়ন সাধন হলো, এটা মেইন প্রফিট হবে না, অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। ইজমেন রাইট আবার কোথা থেকে এখানে আসলো ভাই? মেহরাব খান রাফি, অন্তর্বর্তীকালীন মুনাফা মামলা দায়েরের তামাদি মেয়াদ 3 বছর। হ্যাঁ, মেইন প্রফিট হওয়ার শর্ত কি? বেআইনিভাবে দখল করতে হবে এবং স্বাভাবিক বুদ্ধিমত্তা এখানে লাভ হতে হবে। এখানে মামলা করার তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। ভেরি গুড, যিনি বললেন প্রিন্স মাহমুদ। হ্যাঁ, প্রিন্স মাহমুদ। মিসনে প্রফিট বা মেইন প্রফিট যেটাই বলি না কেন, সংজ্ঞা কোথায় আছে? সংজ্ঞা আছে 2-12। কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা, না বুঝতে পারলে বলবেন, আবার বলবো, নো প্রবলেম। হ্যাঁ, তাহলে স্বাভাবিক বুদ্ধিমত্তায় উন্নয়ন না হওয়ার ফলে, উন্নয়ন হলে এটা মেইন প্রফিট হবে না। এক কথায় মনে রাখবেন, উন্নয়ন যদি হয়ে যায়, বেআইনিভাবে দখল করার পরে উন্নয়ন হলো, সেখানে মেইন প্রফিট হবে না, হবে না, হবে না। তবে স্বাভাবিক বুদ্ধিমত্তায় যদি এখান থেকে কোনো লাভ হয়, তাকেই বলা হয় মেইন প্রফিট। ওকে, সবাই কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। বেআইনিভাবে দখলের সম্পত্তির স্বাভাবিক কোনো লাভকে সুদসহ অন্তর্বর্তীকালীন মুনাফা বা মেইন প্রফিট বলা হয়। বেশি কি আমি স্পিডে বলতেছি? যদি স্পিড হয়ে যায় আমাকে স্লো করে দিবেন, স্যার একটু আস্তে বলেন। লাবণ্য শেখ, জি স্যার বুঝতে পেরেছি। যারা না বুঝবেন তারা কমেন্ট করবেন, স্যার বুঝি নাই। লজ্জার কিচ্ছু নাই, আমি আবারও বলবো। দেখেন, প্রশ্ন করা হয়েছে 3টা থেকে 4টা, এখান থেকে একটা প্রশ্ন করি, তাহলে বুঝতে পারবেন কি রকম প্রশ্ন এখান থেকে হয়েছে। মিসনে প্রফিট বলতে বোঝায় একজন ব্যক্তি কর্তৃক কোনো সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা, যে সম্পত্তিতে উক্ত ব্যক্তির অপশন ক বৈধ দখলে আছে, অনুমতি নিয়ে দখলে আছে, আইনসঙ্গতভাবে দখলে আছে, অন্যায়ভাবে দখলে আছে। উত্তর কি হবে? কমেন্ট করবেন। সাধারণত মুনাফা হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। হ্যাঁ, সাবির হোসেন। প্রশ্নটা পড়ব, উত্তর করবেন কমেন্টে। মিন্স প্রফিট বলতে বোঝায় একজন ব্যক্তি কর্তৃক কোনো সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা, যে সম্পত্তিতে উক্ত ব্যক্তির অপশন ক বৈধ দখল আছে, অপশন খ অনুমতিতে দখল আছে, অপশন গ আইনসঙ্গতভাবে দখল আছে, অপশন ঘ অন্যায়ভাবে দখলে আছে। আরেকটা প্রশ্ন দেখেন, মেইন প্রফিট বলতে বোঝায় অপশন ক চুক্তি মোতাবেক দখল থেকে মুনাফা, অপশন খ অস্থায়ী কোনো সময়ের জন্য দখল করে লাভ, অপশন গ বেআইনিভাবে দখল করে লাভ, অপশন গ আইনসঙ্গতভাবে দখল করে লাভ। প্রশ্ন কিন্তু সহজ, ধারার বেসিক জানতে হবে আপনাকে। কক্সবাজার ডুব পেরে, বুঝছেন,
পানিতে ডুব মেরে আমার চেহারাও শেষ, শরীরও শেষ। ওকে, এখন দেখেন আরেকটা প্রশ্ন, কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না? এটার উত্তর করবেন সবাই। কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না? অপশন ক, এক্স এল এর সম্পত্তি অন্যায়ভাবে দখল করে তা হতে লাভ পেল। খ, অনুপ্রবেশকারী এক্স এল এর বাড়ি ভাড়া করে ভাড়া সংগ্রহ করল। অপশন গ, এক্স এল এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিল। অপশন গ, এক্স অনুমতি ছাড়াই এল এর জমিতে চাষ করে সেখান থেকে লাভ করতে পারল। এই প্রশ্নটার উত্তর কি হবে? অপশন কোনটা হবে? আমি আবারও বলি এই প্রশ্নটা, কোনো অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না। কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না? এক্স এল এর সম্পত্তি অন্যায়ভাবে দখল করে লাভ করলো, অনুপ্রবেশকারী এক্স এল এর বাড়ি বেদখল করলো, ভাড়া সংগ্রহ করলো, এক্স এল এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিল, এক্স এর অনুমতি ছাড়াই এল জমিতে চাষ করলো সেখানে লাভ করলো। কোনটা হবে অপশন? এই প্রশ্নটার উত্তর দেন। এই প্রশ্নটা ধরেন, এটা হচ্ছে ধরেন 5 নাম্বার প্রশ্ন। এই 5 নাম্বারের উত্তর কি হবে? 5 নাম্বার সাথে লিখে উত্তর লিখবেন কি হবে। কোনটি মেইন প্রফিট হিসেবে গণ্য হবে না? এক্স এল এর সম্পত্তি অন্যায়ভাবে দখল করে লাভ, অনুপ্রবেশকারী এক্স এল এর বাড়ি ভাড়া করে সংগ্রহ করে লাভ। এটা কোনটা হবে? 3, হ্যাঁ অপশন গ। ভেরি গুড, ভেরি গুড, সি হবে। ভেরি গুড। অর্থাৎ এখানে এই যে উন্নয়ন করলো, এই যে একটা উন্নয়ন, এক্স কি করলো? এল এর বাড়ি দখল করে এখানে যে উন্নয়ন করলো, এই উন্নয়নের ফলে এখানে যে লাভটা হবে সেটা মেইন প্রফিট হিসেবে গণ্য হবে না। ওকে, চমৎকার। ভাড়া দিল, বাড়ি বানিয়ে ভাড়া দিল? না না না, এক্স এল এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিল। হ্যাঁ, ভাড়া দিল। ভেরি গুড। আরমান শিপন, চমৎকার। আরমান শিপন, LLB হেনা ইকবাল হোসেন। আমার গলা ডেবে যাচ্ছে কেন জানি, বুঝতে পারলাম না 2 দিন যাবত। এই কক্সবাজার আর যাব না, লুনা পানি। ওকে, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা এখান থেকে একটা প্রশ্ন 100% পেয়ে যাবেন। সংজ্ঞাগুলো থেকে 100% একটি MCQ পেয়ে যাবেন। এই যে আমি আজকে যা পড়ালাম পেয়ে যাবেন। চট করে একটা প্রশ্ন করব, দেখি উত্তর করতে পারেন কি না। প্রিজাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট কোথায় আছে? অর্থাৎ বিচারকের সংজ্ঞা কোথায় আছে কমেন্ট করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। বলেন বিচারকের সংখ্যা কোথায় আছে কমেন্ট করবেন। আমরা চট করে এখন চলে যাব সামনের দিকে, কেননা আমরা গতকাল এখান থেকে অনেকগুলো বিষয় পড়িয়েছি। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন বুঝতে পারলেন কিনা। অধস্থন আদালত, আদালতের যে শ্রেণী বিভাগের কথা বলা হচ্ছে, আমি প্রশ্ন করব এখন, দেখি কে পারেন উত্তর করতে। দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ, দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ কত ধারায়? প্রশ্নটা আবার বলি। ভেরি গুড, যারা উত্তর দিচ্ছেন চমৎকার। রোজা রহমান, কোন আইনের কত ধারায় বলা আছে? আদালতের যে শ্রেণী বিভাগ এগুলো পড়িয়েছে গেল, আমি খালি আজকে আপনাদেরকে একটু রিভাইজ করে দিয়ে যাব। দেওয়ানি কার্যবিধি বিধি 3, সিভিল কোড 1887 3, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3, পেনাল কোড 3। দেখি কে পারেন উত্তর করতে। এটার অপশনটা দিবেন আপনারা, অপশন ক, খ, গ, ঘ, A, B, C, D। এটার উত্তর কোনটা হবে? আমি স্পেসিফিকভাবে অপশনটা জানতে চাচ্ছি, স্পেসিফিকভাবে অপশনটা জানতে চাচ্ছি কোনটা হবে। MD ফারুক মিয়া, CPC 3, সিভিল কোড 1 3 ধারা, আকিব মাহমুদ, মসলুদ্দিন 5-3, মায়া হাসান 3,
আমি 3 জানতে চাচ্ছি না, আমি এখানে অপশনটা জানতে চাচ্ছি। অপশন বলবেন, অপশন। 1887 সালের সিভিল কোড অ্যাক্টের 3 ধারা, শিমু সুলতানা সিভিল কোড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা উত্তর দিয়েছেন এটা, তাদের উত্তর সঠিক। অনেকেই উত্তর দিয়েছেন এটা, তাদের উত্তর ভুল। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। আমি প্রশ্নটা কি করেছি, উত্তর প্রশ্নটা বুঝে শুনে করবেন। দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ কোন আইনের কত ধারায় বলা আছে? শ্রেণীবিভাগ সম্পর্কে সিভিল কোড অ্যাক্টের 3 ধারায় বলা আছে। সিভিল কোড অ্যাক্টের 3 ধারায় বলা আছে। রফিকুল ইসলাম পিন্টু ভাই, হ্যাঁ গতকাল আমি পড়িয়েছি, যারা বুঝতে পারেননি। এখানে আদালতের অধস্থনতা, সিভিল দেওয়ানি আদালতের অধস্থনতা সম্পর্কে 3 ধারায়। আমি কিন্তু প্রশ্ন করেছি শ্রেণী বিভাগ, আর শ্রেণী বিভাগ আর অধস্থনতা কি এক হলো? উত্তর করবেন। তাহলে ভুল হয়েছে, যাদের ভুল হয়েছে কমেন্ট করেন। যাদের ভুল হয়েছে সঠিক উত্তর লিখে ফেলেন। ভুল করা যাবে না, ভুল নো ভুল। হ্যাঁ, আমরা ভুল করব, হ্যাঁ ভুল করব। ভুল না করলে আপনি শিখবেন কিভাবে? ভুল করতে করতেই মেহরাব খান রাফি। ওকে, চমৎকার। এখন দেখেন, আমরা আদালতের অধস্থনতা, কোন আদালতের পরে কে কার অধীনত, কে কার অধীনত, এটা আমরা দেওয়ানি কার্যবিধির 3 ধারায়, সিপিসি এই যে 3 সেকশন 3-এ বলা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। তারপরে কি বলা হচ্ছে দেখেন, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। তারপরে কি দেখেন, দ্য কোড অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, আমি সংক্ষেপে লিখতেছি। হ্যাঁ, তারপরে কি সেশন সিনিয়র, সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ। তারপরে কি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ, অ্যাসিস্ট্যান্ট জাজ। 5 প্রকার আদালত। জেলা জাজের অধীনে অতিরিক্ত জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজের অধীনে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ মানে যুগ্ম জেলা জাজ। তারপরে কি সিনিয়র সহকারী জাজ। তারপরে কি 5 নাম্বার হচ্ছে, আমি কিন্তু সংক্ষেপে যাচ্ছি আজ, এগুলো গতকাল পড়িয়েছি। এখানে বলেন আমলে নেওয়ার ক্ষমতা কয়জন আদালতের আছে? এই 3টা আদালতের আছে। এখানে পিকুইনারি জুরিসডিকশনটা আমরা একসাথে শিখে ফেলবো। পিকুইনারি জুরিসডিকশন কত ধারায় আছে কমেন্ট করবেন। আমি কিন্তু আজকে প্রশ্ন করব বেশি, কেননা আজকে প্রশ্ন করার উদ্দেশ্যই হচ্ছে আপনারা কতটুকু এখান থেকে শিখতে পারলেন, এটি হচ্ছে মূল বিষয়। এখানে আমি আজকে আপনাদের প্রশ্ন করব বেশি, কেননা প্রশ্ন করার কারণ আছে, প্রশ্ন করার বহুবিধ কারণ আছে। এটা গতকালকে আমি পড়িয়েছি। সো আপনাদের এখানে বেশি বেশি আমি প্রশ্ন করব, বেশি বেশি আপনাদের উত্তর করতে হবে। এটাই কারণেই আমি আপনাদেরকে আজ বেশি বেশি প্রশ্ন করতেছি। অনেকেই যুক্ত আছেন, কমেন্ট করবেন কোথায় আছে পিকুইনারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ার কোথায় আছে? আর্থিক এখতিয়ার সিভিল কোড অ্যাক্টের কত ধারায় আছে? সিভিল কোড অ্যাক্টের কত ধারায় আছে? দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? দেখি দেওয়ানি কার্যবিধির কোথায় আছে। রোজা রহমান চমৎকারভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন। ধারা 6, সিটিসির 6 ধারা, সিভিল কোডের 18-19 ধারাতে আর্থিক এখতিয়ার সম্পর্কে বলা আছে। এখানে দেখেন যুগ্ম জেলা জাজের তার ক্ষমতা হচ্ছে সীমাহীন। কি ক্ষমতা? সীমাহীন। যে কোনো মূল্যবানের মামলার একটা বিষয়বস্তুর মূল্য যদি হয় 25 লক্ষ টাকা প্লাস এবং সীমাহীন কোটি কোটি টাকা, তিনি কিন্তু সেই মামলাগুলো গ্রহণ করতে পারবেন, বিচার করতে পারবেন। কে করতে পারবেন? যুগ্ম জেলা জাজ সাহেব, যুগ্ম জেলা জাজ যে কোনো মূল্যবানের বিচার তিনি করতে পারবেন। এই দুইটার লিমিট আছে। এই যে অ্যাসিস্ট্যান্ট জাজ বা সহকারী জাজ, তার লিমিটটা কত? তার লিমিট হচ্ছে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা। এটা আমরা গতকাল পড়িয়েছি। এখন প্রশ্ন হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র সহকারী জাজের আর্থিক এখতিয়ার কত? প্রশ্ন নাম্বার 1, আর্থিক এখতিয়ার কত? সিনিয়র সহকারী জাজের আর্থিক এখতিয়ার কত? সিনিয়র সহকারী জাজের আর্থিক এখতিয়ার কত বলেন, কমেন্ট করবেন সবাই। $15 লক্ষ টাকা পর্যন্ত। সিনিয়র সহকারী জাজের আর্থিক এখতিয়ারটা কত? হ্যাঁ, ভেরি গুড,
15 লক্ষ টাকা থেকে 25 লক্ষ পর্যন্ত। এখান থেকেও একটি প্রশ্ন কমন আসতে পারে এই দুইটা টপিকস থেকে। দেখেন প্রশ্ন এখান থেকে করা হয়েছিল বিগত সালে, অনেকগুলো প্রশ্ন হতে পারে আপনাদের একটা প্রশ্ন পিকুইনারি জুরিসডিকশন থেকে। ওকে, আমরা 9 ধারাতে চলে যাচ্ছি। 9 ধারাতে চলে যাচ্ছি, বলেন তো কি আছে 9 ধারাতে কি? আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছিল, আমি প্রশ্নটা পড়ব। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝায়, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝায়, কি বোঝায়? দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝায় অপশন ক, সম্পত্তি এবং কি? সম্পত্তি বা পদের অধিকার, সম্পত্তি এবং পদের অধিকার, সম্পত্তির অধিকার, পদের অধিকার। 4 নাম্বার সম্পত্তি বা পদের অধিকার। অপশন লিখবেন, অপশন কোনটা হবে? দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বোঝাচ্ছে? সম্পত্তি এবং পদের অধিকার, সম্পত্তির অধিকার, পদের অধিকার, সম্পত্তি বা পদের অধিকার। কোনটা হবে উত্তর? মাজহারুল ইসলাম বলছেন ক, ফারুক মিয়া বলছেন 1, মাজহারুল ইসলাম অপশন ক, রাসনা খান 1, মাজহারুল ইসলাম 1। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বোঝায়? অপশনটা কি? ওকে, জয়নাল আবদিন সহ অনেকে উত্তর দিচ্ছেন, আব্দুল মান্নান সহ। যারা অপশন 1 নাম্বার উত্তর দিয়েছেন তাদের উত্তর ভুল। এই উত্তর যারা দিয়েছেন তাদের উত্তর ভুল। ওকে, এই উত্তরটা যারা দিয়েছেন এবং অধিকার, আকিব মাহমুদও বলছেন এই উত্তর যারা দিয়েছেন এটা ভুল, ক্রস। কেন? নিচে দেখেন সম্পত্তি বা পদের অধিকার, এইরকমই একটা প্রশ্ন কিন্তু বিভ্রান্ত করেছিল আপনাদেরকে। এরকম একটা প্রশ্ন করা হয়েছিল, দেখেন প্রশ্নটা পড়ি। দেখেন, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার অর্থ এমন মোকদ্দমা যেখানে সম্পত্তি বা অফিস, সম্পত্তি ও অফিস, শুধু সম্পত্তি শুধু অফিস। এখানে যারা রাইট আনসার দিয়েছেন অপশন ঘ বা ডি তাদের উত্তর সঠিক, তাদের উত্তর সঠিক। এখানে এই উত্তরটা যারা দিয়েছেন এই উত্তরটা তাদের উত্তর সঠিক, এই উত্তর যারা দিয়েছেন তাদের উত্তর ভুল। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবো, আপনি সকালে একটু আয়সা করতে হবে। হ্যাঁ মামা, দেওয়া যাবো, সকালে আসতে হবে। ওকে, তাহলে দেখেন এখানে কেন ভুল হলো, এই ভুলটা কেন হলো? এটা ভুল হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রশ্ন ধরতে না পারা। এটা ভুল করবেন। রাইট টু প্রপার্টি অর, হ্যাঁ রাইট টু প্রপার্টি অর অর্থ কি? অর এর এই যে অর কথাটা বলা আছে, রাইট টু প্রপার্টি অর রাইট টু অফিস। অর কেন? অর, অর মানে হচ্ছে অথবা বা অথবা। এই যে দেখেন ক্ষুদ্র কিছু কিছু জিনিস ভুল করে আসবেন পরীক্ষার হলে, এরকম প্রশ্ন আসছিল তাই আমি এরকম একটা প্রশ্ন দিলাম। আপনারা সবাই প্রায় 70% ভুল করছেন। কেন ভুল করছেন? প্রশ্ন ভালোভাবে বুঝতে না পেরে উত্তর করা। বা হবে বা, বা অর মানেই বা অথবা, বা যে কোনো একটা থাকতে পারে, অথবা বা বা। অর মানে হচ্ছে এটা। হ্যাঁ, এবং কেন হবে? এবং ও, এই দুইটাই কিন্তু একই শব্দ বহন করে। ও এবং, এবং এবং ও, এবং ও এই দুইটা কিন্তু একই বিষয়। অথবা, ঠিক আছে? ভুল হবে আরো, এটা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। প্রশ্নে বলা হচ্ছে ব্যাখ্যা, 10 নাম্বার 9 নাম্বার ধারার ব্যাখ্যাটা দেখেন। এখানে যে কথাটা বলা হচ্ছে যে এ সুট ইন হুইচ দ্য রাইট টু প্রপার্টি অর রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি অর রাইট টু অফিস।
অর কথাটা যেহেতু আছে অথবা লিখবেন বা লিখবেন। হ্যাঁ, ভুল হবে আরো। স্যার বা আর এবং এর মধ্যে পার্থক্য কি? বা এবং এর মধ্যে পার্থক্য আপনি বুঝেন নাই? কি বলবো, আপনি কিভাবে এই পর্যন্ত আসছেন ভাই? বা এবং এর মধ্যে যদি আপনি পার্থক্য না করতে পারেন, এবং মানে কি? এ বি এবং সি মিলে গান গাইবে, গান গাইবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? তিনজন মিলে গান গাইবে, তাই না? এ বি এবং সি মিলে গান গাইবে, এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ হচ্ছে তিনজন মিলেই গান গাইবে, তিনজনই গান গাইবে। এখন এই প্রশ্নটা যদি এইভাবে দেই, বা এ বি বা সি কি করবে? গান গাইবে, এর অর্থ কি দাঁড়ালো? এখানে এ এবং বি গান গাইবে, এরা যদি গান না গা অথবা সি গান গাইবে। বুঝতে পেরেছেন সাব্বির হোসেন? বা এবং এই দুটার পার্থক্য কে কমেন্ট দিয়েছিলেন? সাব্বির হোসেন নাকি? এ বি বা সি গান গাইবে মানে কি? এই দুজন না গাইলে সি গাইবে, বা। আর যদি বলি এবং, এবং মানে হলো সবাই গান গাইবে, এখানে তিনজন মিলেই গান গাইবে। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন সবাই। বা এবং যদি আপনাদেরকে পড়ায়, এখন বাংলা ব্যাকরণ আপনাকে পড়াতে হবে, বাংলা ব্যাকরণ। আর আমি তো বাংলার ছাত্র না, বাংলা ব্যাকরণ কিভাবে আপনাদের পড়াবো? কমেন্ট করেন তো, বুঝতে পেরেছেন কিনা। কই কমেন্ট দেখতে পাচ্ছি না আপনাদের। না, অনেকেই বুঝে না। জি স্যার, বুঝতে পারছি। তাহমিনা ইসলাম, ওকে, আমরা চলে যাচ্ছি। দেখেন, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝাচ্ছে এই দুইটাই। অর্থাৎ এখানে বিষয়বস্তুগত যে এখতিয়ার 9 ধারাতে বলা হচ্ছে কোর্ট টু ট্রায়াল সিভিল সুট আনলেস বার্ড। অর্থাৎ যদি নিষেধ না থাকে, দেওয়ানি প্রকৃতির আদালত যে কোনো মোকদ্দমার বিচার করার এখতিয়ার তাদের আছে। নিষেধ না থাকলে, বারিত না থাকলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা যে কোনো মামলা বিচার করতে পারে। এই যে শিরোনামটা ইংরেজিতে যেগুলো সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, আবার বলি, যেগুলো ধারা মোস্ট ইম্পর্টেন্ট শিরোনাম, ইংরেজি হেডলাইনটা মুখস্থ করবেন। যেমন ধরেন, কোর্ট টু ট্রায়াল সিভিল সুট আনলেস বার্ড, এই উক্তিটি কোথায় আছে? প্রশ্ন হতে পারে। উত্তর করেন যে কোর্ট টু ট্রায়াল সিভিল সুট আনলেস বার্ড, এই উক্তিটি কোথায় দেওয়া আছে? হালকা বিনোদন পেলেন মায়া হাসান, ওকে, বলেন তো দেখি, কোর্ট টু ট্রায়াল সিভিল সুট আনলেস বার্ড এটা কোথায় আছে? কমেন্ট করবেন। 9 ধারাতে বলা আছে, ভেরি গুড। এইরকম প্রশ্ন হতে পারে, বা নিষেধ না থাকলে, বারিত না থাকলে। হ্যাঁ, এই ধারাটা থেকে দুইটা প্রশ্ন আসছে। দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলার বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে? কোথায়? 9 ধারা। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার অর্থটা কি, এটাও তো আমরা আলোচনা করলাম। হ্যাঁ, পারবেন, নো প্রবলেম। আমরা সবচাইতে বহুল প্রচলিত দুইটা বিষয়, রেস সাব জুডিস, রেস জুডিকেটা, দুইটা ধারা থেকে 10, 11 একটি কমন, একটি প্রশ্ন 100% কমন থাকবে। এই দুইটা ধারা থেকে একটা ধারা 100% একটা প্রশ্ন কমন থাকবে। কি? 10, 11। এখন আমি আপনাদেরকে রেস সাব জুডিস এবং রেস জুডিকাটা অনেক কঠিন মনে হয়, সহজেই বুঝিয়ে দিচ্ছি। দুইটা বিষয় মনে রাখবেন, সিম্পল বিষয়। আমার ক্লাসটা এই মুহূর্তে মনোযোগের সাথে দেখেন, দুইটা ধারা জীবনেও কখনো ভুলবেন না। মৃত্যু হয়ে যাবে আপনার, উকালতি শেষ হয়ে যাবে,
ওকালতি করতে করতে শেষ হয়ে যাবে, তবুও বলবেন না। একটু মনোযোগ দেন ভাইয়েরা আমার, কারণ আপনি তো পাশ করার জন্য না, আপনার ভবিষ্যতে আইনজীবী হয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য আপনি আইনজীবী হবেন। অনেক বিষয় জানার আছে, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি যদি আস্তে আস্তে পড়েন না, অনেক কিছু জানতে পারবেন। সো আমরা এখানে 10 ধারাটা প্রথমে দেখব। 10 ধারা, 10 ধারাতে যে বিষয়টা মনে আছে মনে রাখবেন। এখানে বলা হচ্ছে রেস স্টে অফ স্যুট। স্টে অফ স্যুট মানে মোকদ্দমা স্থগিত রাখা বা রেস সাব জুডিস যাকে বলা হয়। রেস সাব জুডিস, সাব জুডিস, রেস সাব জুডিস, স্টে অফ স্যুট, স্টে অফ স্যুট। প্রশ্ন কিন্তু এখানে হতে পারে রেস সাব জুডিস কত ধারার বিধান, স্টে অফ স্যুট কত ধারার বিধান। স্টে অফ স্যুট মোকদ্দমা স্থগিত রাখা, একটা মোকদ্দমা কি রাখা, স্থগিত। এখন এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। জেম রুবি, আপনি আগেই 15 ধারায় চলে যান কেন ভাই? আমরা তো এখন 10 ধারা 11 ধারাতে আছি, আস্তে আস্তে যাই না, আস্তে আস্তে যাই। ওকে, কনস্ট্রাকটিভ রেস জুডিকেশন ব্যাখ্যা করবেন স্যার? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আকিব মাহমুদ করব, ওয়েট করেন। এখন আমি যে টেকনিকে আপনাদেরকে বলবো, 2টা বিষয় মনে রাখবেন। স্টে অফ স্যুটের ক্ষেত্রে দেখেন, একই পক্ষ বলতে বাদী ভার্সেস বিবাদী। একই পক্ষ, একই এখতিয়ারবান আদালত। দেখেন, একই পক্ষ থাকতে হবে, একই এখতিয়ারবান আদালত থাকতে হবে, একই বিষয়বস্তু, একই বিষয়বস্তু থাকতে হবে। দেখেন 3টা বিষয় মনে রাখবেন। দেখেন 3টা বিষয়ের কথা আমি বলছি। একই পক্ষ, একই এখতিয়ারবান আদালত, একই বিষয়বস্তু নিয়ে তাদের মধ্যে কি থাকতে হবে, একটা মামলা, একটি মামলা কি থাকতে হবে, চলমান থাকবে। এবং ওই পক্ষ, একই পক্ষগণের মধ্যে কি হবে, একই পক্ষগণের মধ্যে যখন পুনরায় আরেকটি মামলা দায়ের হবে, আরো একটি মামলা, তখন এই যে আরেকটি মামলা, পরের মামলাটা কি হবে, স্টে অফ স্যুট। তাহলে আমি উদাহরণটা দেব, উদাহরণ দেওয়ার পূর্বে স্টে অফ স্যুট 9 ধারায় কেন হবে শিমুল সুলতানা? 10 ধারা। একই পক্ষগণের মধ্যে হতে হবে, যেমন বাদী এবং বিবাদী একই এখতিয়ারবান আদালতের মধ্যে হতে হবে, একই বিষয়বস্তু হতে হবে। একটি মামলা যখন চলমান থাকবে, একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে পরবর্তীতে যখন, তাহলে একই পক্ষগণের মধ্যে এই যে একই বিষয়বস্তুটা নিয়ে পরবর্তীতে যখন আরেকটি মামলা দায়ের হবে, পরের মামলাটা স্টে অফ স্যুট হবে, তবে ন্যায় বিচারের স্বার্থে এখানে আদালত প্রথম মামলাটা স্টে রাখতে পারেন। এখন এটা কিভাবে মনে রাখবেন, উদাহরণটা একটু দিয়ে নেই। দেখেন, ধরেন করিম একটা জমি নিয়ে তিনি কি করলেন, দখল উদ্ধারের মামলা নিয়ে, দখল পুনরুদ্ধার নিয়ে রহিমের বিরুদ্ধে একটা মামলা করলেন। কোথায়? ধরেন সিনিয়র সহকারী জাজ আদালতে, ধরেন ময়মনসিংহ করলেন, ময়মনসিংহ। এখন আবার রহিম কি করলেন, তিনি এই জমিটা তার দখলে আছে, তিনি একটা ঘোষণা মামলা করলেন। ঘোষণা তিনি কি করলেন, যুগ্ম জেলা জাজে করলেন। কথার কথা, যুগ্ম জেলা জাজে অথবা সিনিয়র সহকারী জাজেই করলেন। তিনি ঘোষণা চাইলেন, রহিম চাইলেন এই জমিটা নিয়ে, এই ভূমিটা নিয়ে ঘোষণা মামলা করলেন। পরবর্তীতে আবার বলি, আরেকটা উদাহরণটা একটু ক্লিয়ার করে দিই।
ধরেন এই জমিটা নিয়ে করিম এবং রহিমের মধ্যে বিরোধ। করিম এবং রহিম এই জমিটা দখলে আছে। করিম কি করলো? এই জমিটা পুনরুদ্ধার, দখল পুনরুদ্ধারের মামলা করলো। দখল পুনরুদ্ধার, এখানে বাদী রহিম হয়ে একটা মামলা করলো, ধরেন 8/25 সালে, 24 সালে দিই না, 24 সালে দিই, মামলা চলমান আছে, এই মামলা চলমান। পরবর্তীতে রহিম কি করলো? তার দখলে আছে, তিনি একটা ঘোষণা চাইলেন। ঘোষণা তিনি করলেন, এখানে ধরেন 25 সালে গিয়ে একটা মামলা করলেন, যে মামলার নাম্বার ধরেন 40/25। এই যে রহিম ঘোষণা চেয়ে একটা মামলা করলেন, বিবাদী করলেন করিমকে, অর্থাৎ একই পক্ষগণের মধ্যে একই ভূমি নিয়ে যখন একটা মামলা চলমান থাকা অবস্থায় 8 নাম্বার 40 মামলাটা চলমান আছে, পরবর্তীতে রহিম যখন আবার ঘোষণা চাইলেন 40/25 নাম্বার মামলা, এই যে পরের মামলাটা, এই মামলাটা আদালত স্থগিত রাখবে। কথা বোঝা গেছে? মানে দুইটা পক্ষের মধ্যে এক পক্ষ যদি অপর পক্ষকে বিবাদী করে একটা মামলা দায়ের করে, ওই মামলাটা চলমান আছে, পরবর্তীতে ওই পক্ষ কি করলো? উকিলের সাথে বুঝতে গেল, সে বললো আপনি একটা মামলা কইরা দেন। সেও কি করলো? একটা মামলা কইরা দিল, একই পক্ষগণের মধ্যেই। তখন ন্যায় বিচারের স্বার্থে পরের যে মামলাটা, এটা স্থগিত থাকবে। অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে প্রথম মামলাটিও স্থগিত থাকতে পারে। স্টে অফ সুট, অর্থাৎ এখানে যে বিষয়টা, একই আদালত, একই এখতিয়ারবান আদালত থাকতে হবে, এখতিয়ারবান, একই পক্ষ থাকতে হবে, একই বিষয়বস্তু, মানে যে বিষয়টা নিয়ে মামলা করবেন ওই বিষয়টার উপরই হতে হবে, একটা মামলা চলমান থাকতে হবে, এবং পরবর্তীতে যদি ওই পক্ষগণের মধ্যে ওই বিষয়বস্তুটা নিয়ে একই এখতিয়ারবান আদালতে কোনো মামলা করে, পরের মামলাটা স্টে অফ সুট। নেট তো প্রবলেম না, নেট তো ঠিক আছে ভাই, এখন তো হাই স্পিডে নেট চলমান আছে আরমান শিপন, তবে আজকে একটু নেট প্রবলেম। স্টে অফ সুট বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। স্টে অফ সুট বুঝতে পারলে রেস জুডিকাটা সহজ। কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা, স্টে অফ সুট বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। অনেকেই ঝরে যাচ্ছে, ঘুমিয়ে পড়তেছে, 12:19 বাজে। ও বাবা, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে ক্লাস, 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছে। আরমান শিফন, সবাই বুঝতে পেরেছেন কিনা? স্টে অফ সুট 10 ধারা, এটাকে বলা হয় রেস সাব জুডিস। ওকে, কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমরা চলে যাচ্ছি 11 ধারাতে, রেস জুডিকেটা। কোথায় চলে যাব? হ্যাঁ, একটা বিষয়, চলমান মামলা থাকবে, পরের মামলা স্থগিত হবে। সিরাজ খান, আবার বলবো, এখন একই পক্ষ, ধরেন আমার সাথে আপনার একটা জমি নেওয়া বিরোধ, সিরাজ ভাই আমার সাথে আপনার একটা জমি নেওয়া বিরোধ আছে। এখন ওই জমিটা ধরেন আমার দখলে, আপনি একটা মামলা করলেন আদালতে দখল উদ্ধারের জন্য। এখন আমি আবার কিছুদিন পরে কি করলাম, যে সে দখল উদ্ধার চাচ্ছে, এই জমিটা তো আমার, আমি যে ঘোষণামূলক একটা মামলা করলাম, আপনার কিছুদিন পর আপনার মামলা কিন্তু চলমান আছে। এই যে কিছুদিন পর ওই জমিটা নিয়ে আপনার আর আমার মধ্যে বিরোধ, একই এখতিয়ারবান আদালতে একই বিষয়বস্তু নিয়ে আপনার আর আমার মধ্যে, মানে একই পক্ষ, যখন একটা মামলা চলমান থাকবে, পরের মামলাটা করলে সেটা স্টে হবে। স্টে, যেমন আমি পরবর্তীতে ঘোষণা যায় যখন চাবো, তখন আমার মামলাটা আদালত কি করবে? স্টে অফ সুট করে দিবে। আরমান শিপন, বুঝতে পেরেছেন কিনা? দ্বিতীয় মামলাটা স্টপ হবে, তবে ন্যায় বিচারের স্বার্থে প্রথম মামলাটা স্টপ থাকতে পারে। এখন আমরা চলে যাচ্ছি 11 ধারা রেস জুডিকেটা। যারা বুঝতে পারেন নাই কমেন্ট করবেন, আমি বলবো। নীলিমা সুলতানা, নীলিমা স্যার 10টা থাকি ক্লাস হলে কি ভালো হয়? আরে ভাই ঘোষউদ্দিন জিয়া, আপনি অপ্রাসঙ্গিক মাঝে মাঝে 2-1টা কমেন্ট করেন, এরকম কেন? আমি কিন্তু আপনাদেরকে বলেছি ভাই, আমি অনেক চেষ্টা করি, 10টা ক্লাস নেওয়া সম্ভবই না। দেখেন, আমি
ক্লাসে ঢুকছি, অনেকে কল দিচ্ছেন, এরকম অবস্থা ভাই। 11টাই ভালো হয়। আপনি এখন স্টুডেন্ট, আপনি পড়বেন, ক্লাস করবেন, রাত 2টা পর্যন্ত পড়বেন ভাই। আমি যখন বার কাউন্সিল পরীক্ষা দিয়েছি, জুডিশিয়ারি দিয়েছি 2বার, আমি রাত 3টা 4টা পর্যন্ত পড়তাম, আমার বউ আমাকে খাওয়াই দিত, এরকম অবস্থা। অর্থাৎ একটি মুরগি হাফ কেটে আনা মুরগি কাটতে যাওয়া যাবে না। বাবা, চমৎকার কমেন্ট শিউলি খান। 11 ধারাতে চলে যাচ্ছি। এটাও আপনি মনে রাখবেন, এই টেকনিকটা দিয়ে মনে রাখবেন। একই পক্ষ, একই এখতিয়ার বা আদালত থাকতে হবে। আদালত একই বিষয়বস্তু, ওই একই বিষয়বস্তু নিয়ে একটা মামলা চলমান থাকবে না। একটা মামলা কি হয়েছে, পূর্বে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে, চূড়ান্ত নিষ্পত্তি। একটা মামলা যখন চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে, ওই চূড়ান্ত নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে পরবর্তীতে আপনি যদি পুনরায় ওই একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে একই এখতিয়ারবান আদালতে মামলা করতে যান, সেটা কি হবে, সরাসরি খারিজ। এটা কিন্তু স্টেয়ার হওয়ার সুযোগ নাই, এটা ডাইরেক্ট খারিজ হয়ে যাবে, খারিজ। সিম্পল বিষয়। একই পক্ষগণের মধ্যে একই এখতিয়ারবান আদালতে একই বিষয়বস্তু লইয়া একটি মামলা যখন পূর্বে মানে আগেই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যায়, পরবর্তীতে ওই পক্ষগণ বা তাদের পরবর্তী কোনো উত্তরাধিকারী হতে পারে, তাদের মধ্যে যখন ওই বিষয়বস্তুটা লইয়া পরবর্তীতে আবার কোনো মামলা দায়ের করা হয়, সেটা খারিজ সরাসরি। ভাই গো বোনেরা গো, 2 মাস না ঘুমালে কিছু হবে না, স্যার যেভাবে চান সেভাবে পড়াবে। মায়া হাসান, মাঝে মাঝে একটু মজা করতে হয়, আপনারা কমেন্ট দেন, মাঝে মাঝে মজা। দুবারা দোষ, ভেরি গুড। এটাকে বলা হয় দুবারা দোষ বা রেস জুডিকেটা, দুবারা দোষ। অর্থাৎ উদাহরণ দেই, কেমন উদাহরণটাতেই এরকম। এই যে রহিম আর করিম, 2 জন ব্যক্তির মধ্যে একটা মামলা আছে, রহিম এবং করিম। ধরেন এই 2 জন এই জমিটা নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় রহিম কি হলো, এই মামলায় ডিক্রি পেলেন, ডিক্রি পেয়ে গেলেন। এখন দেখা যাচ্ছে এই মামলাটা যখন ছিল, ধরেন 15/2020 সালে একটা মামলা। এটা কি হয়েছে, এই মামলাটা চূড়ান্তভাবে কি হতে হবে, চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে, চূড়ান্তভাবে নিষ্পত্তি। চূড়ান্তভাবে যখন এই মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে, পরবর্তীতে করিম সাহেব কি করলো, 2025 সালে আইসা এই জমিটা নিয়ে তিনি একটা মামলা করলেন, আরেকটা মামলা করলেন। এই যে পরবর্তীতে করিম যখন রহিমকে বিবাদী করে, অর্থাৎ একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে যে বিষয়টা আদালত চূড়ান্তভাবে নিষ্পত্তি করে দিয়েছেন, পূর্বে এটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হইয়া গেছে, পরবর্তীতে যখন তিনি আবার আরেকটা মামলা দায়ের করবেন, সেটাকে কি বলা হয়, দুবারা দোষ, রেজ জুডিকাটা। এই যে পরে আরেকটা মামলা করবেন 2025 সালে আইসা, যেটা 2020 সালেই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে, ওই মামলাটা যখন আবার করবেন সেটা খারিজ হয়ে যাবে, খারিজ। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। অর্থাৎ একটু পানি পান করি, গলা ঢেবে যাচ্ছে। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝাচ্ছে, একই পক্ষ থাকতে হবে, একই বিষয়বস্তু, একই এখতিয়ারবান আদালতে একটা মামলা যখন পূর্বে চূড়ান্তভাবে নিষ্পত্তি, পরবর্তীতে আবার ওই পক্ষগণের মধ্যে ওই বিষয়বস্তু নিয়ে যদি আবার মামলা করা হয়, সেটা খারিজ হয়ে যাবে। তাহলে 10-11 ধারার মূল পার্থক্যটা যদি আমরা দেখি, মূল পার্থক্যটা সামারিটা জেনে নেন। 10 ধারাতে আমরা যে সামারিটা দেখলাম, 10 ধারাতে দেখলাম পূর্বের মামলা চলমান, পূর্বের মামলা চলমান থাকবে, চলমান। পরের মামলা স্টে, পরের মামলা স্টে মানে স্থগিত, স্থগিত। এটা হচ্ছে মূল পার্থক্য।
11 ধারাতে দুবারা দোষে দেখলাম পূর্বের মামলা চূড়ান্ত নিষ্পত্তি। পরে যদি ওই পক্ষগণের মধ্যে আবার পুনরায় মামলা করে এই মামলাটা সরাসরি খারিজ, এটা বাধ্যতামূলক ক্ষমতা। ফাইনাল ডিসমিসড। স্যার বুঝতে পেরেছি, কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। আমরা রেজ জাব জুডিস পড়লাম, রেজ জুডিকেটা পড়লাম। আমরা এখন দেখব 6টা ব্যাখ্যা আছে। এই যে রেজ সাব জুডিসের 6টা রেজ জুডিকাটা দুবারা দোষ। জি স্যার বুঝতে পেরেছি। ফাইনাল ডিসমিসাল। ওকে, আমরা দেখেন 11 ধারার কয়টা ব্যাখ্যা আছে, কয়টি ব্যাখ্যা? ইতিমধ্যেই অনেকেই কমেন্ট দিয়েছেন 6টি ব্যাখ্যা আছে। 6টি ব্যাখ্যা আছে। সব মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে 2টা ব্যাখ্যা আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। এই 2টা ব্যাখ্যা হচ্ছে কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা কোথায় আছে, ডাইরেক্ট রেজ জুডিকাটা কোথায় আছে। এরকম প্রশ্ন করা হয়। ডাইরেক্ট রেজ জুডিকাটা আছে 11-র 3 নং ব্যাখ্যায়। 3 নং ব্যাখ্যা। এই যে আবার দেখেন কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা কোথায় আছে? 11-র 4 নং ব্যাখ্যা। এই যে কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা এটা নিয়ে একজন কমেন্ট দিয়েছিলেন পূর্বেই, স্যার এটা একটু বুঝিয়ে দিবেন। কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা কি? কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা, এই যে কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা যারা বুঝেননি তারা একটু বুঝে নেন। 6টি ব্যাখ্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা। এটা যারা বুঝেননি তারা একটু বুঝে নেন। দেখেন 10-11 ধারা বোঝালে 1 ঘন্টা লাগে। আমরা তো 33 ধারা পর্যন্ত পড়ব। অনেকেই ঘুমিয়ে যাচ্ছেন, অনেকে যে কি পড়াচ্ছে আর ভালো লাগছে না, থাক কালকে পড়ি। এটা যারা করবেন তারাই ফেল করবেন। কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মন মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। আমাকে পারতে হবে, আমাকে এইবার পরীক্ষায় পাশ করতে হবে। আমার জন্য না, আমার ফ্যামিলির জন্য পাশ করতে হবে। আমাকে বিবাহ করার জন্য পাশ করতে হবে। পাশ না করলে আমার যে গার্লফ্রেন্ড আরেকজনের সাথে বিয়ে হয়ে যাবে, ভালো করে বিয়ে হবে না আমার। এইটা চিন্তা করে আপনাকে পড়তে হবে। এই মুহূর্তে রাত জাগতে হবে। ওকে, আমি রাত জাগতে চেহারা নষ্ট হয়ে গেছে ভাই। আপনাদের পড়াতে গেলে তো আমারও রাত জাগতে হয়। ওকে, 4 নাম্বার যে ব্যাখ্যাটা কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা কি? এখানে যে বিষয়টা আপনি দাবি করবেন, অর্থাৎ সমগ্র বিষয় একত্রে দাবি করতে হবে। সমগ্র বিষয় একত্রে দাবি করতে হবে। একত্রে দাবি অর্থাৎ দেওয়ানি আদালতের একটা কথায় আছে যে আপনি যখন কোনো একটা বিষয় মামলা করতে যাবেন, স্যার আসি ঘুম নাই খাতি চা, স্যার মানে বিষয়টা হচ্ছে যে বিষয় দাবি করবেন, একটা মামলা আপনি করতে চাচ্ছেন, সমগ্র দাবি কি করতে হবে? একত্রে অন্তর্ভুক্ত করে মামলা করতে হবে। সমগ্র দাবি কি করতে হবে? একত্রে অন্তর্ভুক্ত করে মামলা করতে হবে। অর্থাৎ দেখেন সমগ্র দাবি, একটা কথা মনে রাখবেন, কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা বলতে বোঝাচ্ছে সমগ্র দাবি একত্রে অন্তর্ভুক্ত করে মামলা করতে হবে। এটা কেমন? এটা হচ্ছে ধরেন আপনি এটা একটা জমি, এখানে ধরেন 2টা অংশ আছে। ধরেন এটা 3 শতক, এটা ধরেন 6 শতক। এখন এই জমিটা নিয়ে আপনার সাথে আমার একটা বিরোধ। ধরেন এটা খতিয়ান নাম্বার ধরেন 45, দাগ নাম্বার হচ্ছে ধরেন 115, এরকম একটা মৌজা, এরকম একটা মানে তফসিলভুক্ত একটা জমি। এই দাগ নাম্বার কত? 115 দাগ। 115 দাগের 2 খণ্ড একটা জমি আছে। মোট জমি 10 শতক। 10 শতক, একটা অংশ আছে 3 আর একটা অংশ আছে 6, এরকম থাকে না? এখন দেখা যাচ্ছে করিমের সাথে
রহিমের একটা বিরোধ। কিসের বিরোধ? এই 10 শতক জমি নিয়ে। এখন করিমের সাথে যখন রহিমের বিরোধ, ধরেন করিম মামলা করলো, সে মামলা করলো 6 শতক নিয়ে। এই 3 শতক নিয়ে তার কোনো, ওই মামলাতে তিনি এটা কোনো দাবি করলেন না। এখন এই যে একই দাগভুক্ত, একই খতিয়ানের মোট নালিশ হচ্ছে, অর্থাৎ বিরোধভুক্ত জমি, নালিশা ভূমি হচ্ছে মোট 10 শতক, কিন্তু করিম মামলা করলো 6 শতক নিয়ে। 6 শতক মনে হয় 7 শতক, 3 আর 7 10, তাই না? আমি তো ভুল করলাম, ভুল ধরিয়ে দেন না কেন আপনারা। এখন এই যে করিম 10 শতক মামলা করা উচিত ছিল, কিন্তু তিনি কি করলেন? 7 শতকের মামলা করলেন। এখানে কনস্ট্রাকটিভ রেট জুডিকাটাতে বলতেছে যে বিষয়টা আপনার সমগ্র দাবি একত্রে অন্তর্ভুক্ত করার কথা ছিল, আপনি তো করেন নাই। পরবর্তীতে এই যে 3 শতক, এটা কেন বাদ রাখলেন? এটা নিয়ে আপনি পরবর্তীতে মামলা দায়ের করতে পারবেন না। এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। এটা আপনাকে বাধা দিবে, কারণ আপনার মামলা করার কথা ছিল 10 শতক নিয়ে, আপনি কেন 7 শতক নিয়ে মামলা করলেন? বাকি 3 শতক নিয়ে আপনি কেন মামলা করেন নাই? এই দাবিটা আপনি পরিত্যাগ করছেন, মানে এটা কনস্ট্রাকটিভ রেট জুডিকাটাতে বারিত হয়ে গেল। অর্থাৎ যা দাবি করতে হবে, একটা মোকদ্দমায় যা দাবি করবেন, সমগ্র দাবি একত্রে অন্তর্ভুক্ত করে আপনাকে দাবি করতে হবে। আপনি যদি কোনো কিছু দাবি এখানে বাদ রাখেন, সেটা আপনাকে বারিত করবে কনস্ট্রাকটিভ রেট জুডিকাটাতে। বুঝতে পেরেছেন কিনা? হাত তুলবেন। প্রশ্ন এখান থেকে আসছিল, দুবারা দোষ বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে? আরো প্রশ্ন ছিল, প্রিন্সিপাল অফ রেস জুডিকার একটি কি বিষয়? আইনগত বিষয়, ঘটনাগত বিষয়, আইন ও ঘটনার সম্মিলিত বিষয়। হ্যাঁ, উত্তর হবে আইন এবং ঘটনার সম্মিলিত বিষয় হচ্ছে এখানে প্রিন্সিপাল অফ রেস জুডিকাটা। হ্যাঁ, প্রশ্ন সহজ হবে, ধারার বেজিক বুঝতে পারলে প্রশ্ন সহজ হবে। আমরা চলে যাচ্ছি আমরা কোথায়? কি ক্লাস করবেন নাকি বাদ দেব আজকে? ক্লাস করবেন না বাদ দেব? আমি যতটুকু পড়িয়েছি এর বাইরে প্রশ্ন হবে না, এর মধ্যেই হবে, যদি বেসিকটা জানতে পারেন। ভাই ক্লাসটা আবার দেখবেন রিপিট করে, যাদের নেট প্রবলেম ছিল হবে। স্যার আপনি 1 কাপ চা খেলে ভালো হতো, মৃদুল চক্রবর্তী। হ্যাঁ, মানে আমি আমার কিন্তু মানে কি বলে, শরীরের যে এনার্জি, আমার কখনো অসুস্থ বা এইগুলো কম হয়, কিন্তু আমি কক্সবাজার থেকে ঘুরে আসার পরে, জার্নি হওয়ার পরে আমি যেন কেমন ভেঙে গেছি, চেহারা দেখতেছেন না, মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, এরকম অবস্থা। সো এখন একটা মামলা কোথায় দায়ের করতে হয়? স্যার করেন? হ্যাঁ অবশ্যই করবো, আরো জি 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 অবশ্যই আপনাদের এনার্জি আছে, ইনশাল্লাহ চালিয়ে যাচ্ছি, আমরা দেখি কতদূর যাওয়া যায়। চলমান, ভেরি গুড মাজহারুল ইসলাম। করবো ওকে। একটা মামলা আপনি কোন আদালতে দায়ের করবেন? মামলা এখানে এই যে 3টা আদালত দেখলাম, 3টা আদালতের সর্বনিম্ন আদালতে আপনাকে মামলা দায়ের করতে হবে। সর্বনিম্ন আদালতে, এটা কোথায় বলা আছে? 15 ধারাতে বলা আছে। 15 ধারাতে যে কথাটা বলা হচ্ছে দেখেন, কোর্ট ইন হুইচ সুট টু বি ইনস্টিটিউট, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউট ইন দ্য কোর্ট অফ লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। অর্থাৎ যে আদালতে মোকদ্দমাটা দায়ের করতে হবে, কোথায় মোকদ্দমাটা দায়ের করতে হবে? প্রত্যেকটি মোকদ্দমা সর্বনিম্ন আদালতের এখতিয়ার সম্পন্ন আদালতে। স্যার আজ রেস্ট নিতে নিন। দেখেন, একটা মামলা সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন। ধরেন 14 লক্ষ টাকার মামলা কোথায় করবেন? সহকারী। ধরেন 15 লক্ষ যদি 500 টাকা হয়, কোথায় করবেন? সিনিয়র সহকারী। মানে এটাই বোঝানো হচ্ছে, মানে একটা মামলা সর্বনিম্ন আদালতে
যে আদালতে দায়ের করবেন সর্বনিম্ন আদালতেই আপনাকে মামলা দায়ের করতে হবে। কোথায়? এই যে বলা হচ্ছে 15 ধারাতে যে every suit shall be instituted in the court of the lowest grade competent to try it, অর্থাৎ সর্বনিম্ন আদালতে মামলা করতে হবে 15 ধারা। আমরা আঞ্চলিক এখতিয়ারে চলে যাচ্ছি। আঞ্চলিক এখতিয়ারটা একদম সহজ। 16 ধারা, 17 ধারা, 18 ধারা, তিনটা ধারা একসাথে মনে রাখবেন সবাই। এই তিনটা ধারা একসাথে মনে রাখবেন। এখানে স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলার স্থাবর সম্পত্তি, এই যে স্থাবর সম্পত্তি নিয়ে যে মামলাগুলো হবে, সেই মামলাগুলো কোথায় করবেন? স্থাবর সম্পত্তির সংক্রান্ত যে মামলাগুলো হবে, অর্থাৎ এই যে জমি নিয়ে যে মামলাগুলো হবে, সেই মামলাগুলো কোথায় করবেন, এটা নিয়ে তিনটা ধারাতে আলোচনা করা আছে। আঞ্চলিক এখতিয়ার, এই ধারাগুলোতে আঞ্চলিক এখতিয়ার, একটা মামলা কোন আদালতে দায়ের করবেন এটা নিয়ে বলা হয়েছে। স্থাবর সম্পত্তি 17, 18, 16, 17, 18 কয়টা ধারা? তিনটা ধারা। এখানে দেখেন এই যে একটা জমি, এই জমিটা যদি ধরেন গাজীপুরে অবস্থিত থাকে, গাজীপুর, তাহলে আপনাকে কোথায় মামলা করতে হবে? 16 ধারাতে বলা হচ্ছে বিষয়বস্তু যেখানে অবস্থিত মামলা হবে সেখানে। 16 ধারাতে কি? বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে। এটা হচ্ছে গাজীপুরে, মামলা হবে কোথায়? গাজীপুরে। সহজ কথা, বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে 16 ধারা। অর্থাৎ এটা যদি গাজীপুরে অবস্থিত হয় মামলা গাজীপুরেই দায়ের করতে হবে 16 ধারাতে। সিম্পল বিষয়। এখন দেখেন বিষয়বস্তু যদি দুটি জেলাতে হয়, 17 ধারা, দুটি জেলার ধরেন কিছু অংশ পড়লো গাজীপুর, কিছু অংশ পড়লো ঢাকা, মামলা হবে কোথায়? এটাই বলা হচ্ছে 16 ধারা 17 ধারা। বিষয়বস্তু যদি কি থাকে? দুটি জেলা থাকে, দুটি জেলা। 17 ধারায় দুটি জেলা গাজীপুর, ঢাকা, দুই জেলার সমন্বয়ে একটা জমি অবস্থিত, মামলাটা কোথায় করবেন? 17 ধারাতে বলা হচ্ছে দুটি জেলার মধ্যে হলে মামলা হবে যে কোনো এক জেলায়, যে কোনো একটিতে। সিম্পল বিষয়, সিম্পল বিষয়। এখন দেখেন এমন একটা বিষয়, আঞ্চলিক এখতিয়ার, সামুদ্রিক এলাকা থাকে না, 18 ধারাতে বলা হচ্ছে বিষয়বস্তু অনিশ্চিত। বিষয়বস্তু যদি অনিশ্চিত থাকে, অনিশ্চিত মানে আপনি এটা কোন জেলায় পড়ছে এটা আপনি সীমানা নির্ধারণ করতে পারতেছেন না। এটা কি ঢাকাতে পড়লো, নাকি মুন্সিগঞ্জে পড়লো, নাকি কোথায় পড়লো, এটা নিয়ে আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বে কাজ করে, তখন আপনি যে কোনো একটিতে মামলা করতে পারবেন, যে কোনো একটিতে। তাহলে তিনটা ধারা একত্রে যদি আমি সহজেই শিখে নিই, স্থাবর সম্পত্তি সংক্রান্ত তিনটা আঞ্চলিক এখতিয়ারের ধারা আছে। এই যে তিনটা এখতিয়ার আছে, তিনটা এখতিয়ার, এক নাম্বার হচ্ছে 16 ধারা, বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে, বিষয়বস্তু যেখানে যেখানে মামলা হবে সেখানে। সিম্পল বিষয়, বিষয়বস্তু দুই জেলায় মামলা হবে যে কোনো এক জেলায়, হ্যাঁ, এইভাবে মনে রাখবেন। বিষয়বস্তু অনিশ্চিত মামলা হবে যে কোনো জেলায়। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন, বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। যে কোনো একটাতে, হ্যাঁ। 18 ধারা অনিশ্চিত মামলা হবে যে কোনো একটি ধারায়, একটি জেলায়। কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। আমরা আরও এগিয়ে যাব সামনের দিকে। অস্থাবর সম্পত্তি এবং ক্ষতিপূরণের মামলা কোথায় দায়ের করতে হবে, কত ধারাতে? 16, 17, 18 CRPC 177, 179, 182। বাহ, সায়েদ খান চমৎকারভাবেই কিন্তু তিনি তুলে ধরেছেন। ওকে, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, কেমন আছেন সবাই? ওকে, তাহলে দেখেন আমরা আঞ্চলিক এখতিয়ার পর্যন্ত আজকে রাখবো। আমিও এনার্জি পাচ্ছি না অনেকক্ষণ, আপনারও এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কি বোরিং ফিল করতেছেন? তিনটা ধারা একসাথে মনে রাখবেন, ঠিক আছে?
অনিশ্চিত হলে মামলা হবে 18 ধারায়। হ্যাঁ, কি বুঝতে পেরেছেন? কমেন্ট করবেন। যারা না বুঝতে পারলেন, যারা না বুঝতে পারেন তারাও কমেন্ট করবেন, স্যার বুঝি নাই। চলে যাচ্ছি, অস্থাবর বা ক্ষতিপূরণের মামলা কোথায় দায়ের করবেন? অস্থাবর বা ক্ষতিপূরণের মামলা, অস্থাবর বা ক্ষতিপূরণের মামলা কোথায় দায়ের করতে হবে এটা নিয়ে বলা আছে 19 ধারা, 20 ধারা। 19 এবং 20 দুইটা একসাথে মনে রাখবেন। কোথায় বলা আছে কমেন্ট করবেন। কোথায় বলা আছে? আরমান শিপন, না স্যার মানে না স্যার কি? না স্যার, না বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, অস্থাবর, অস্থাবর, অস্থাবর ক্ষতিপূরণ 19-20। এখন দেখেন, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা কোথায় দায়ের করবেন? এখানে উদাহরণ আছে, পড়তে হবে উদাহরণ। যেমন ধরেন এ নামক ব্যক্তি, দেখেন উদাহরণটা, এ নামক ব্যক্তি চট্টগ্রামে থাকে। কোথায় থাকে? চট্টগ্রামে থাকে। চট্টগ্রামে থাকে, বসবাস করে, বসবাস। উদাহরণটা পড়লে আপনি এটা শিখে ফেলবেন। সে এবং সে বিকে ঢাকায় মারধর করে। এ নামক কি করলো? বিকে মারধর করলো। মারধর কোথায়? ঢাকায়। আবার বলা হচ্ছে দেখেন, বি ঢাকা অথবা চট্টগ্রামে এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবে। এখন এ কি করলো? বিকে মারলো, মারপিট করলো। এখন বি এর বাড়ি কোথায়? চট্টগ্রাম। এর বাড়ি কোথায়? চট্টগ্রাম। বি কে কোথায় মারলো? ঢাকায়। এখন মামলা করবে বি। কোথায় মামলা করবে? চট্টগ্রাম, ঢাকায়, যে কোনো একটাই। চট্টগ্রাম অথবা ঢাকায় যে কোনো একটাই মামলা করতে পারবে, অস্থাবর বা ক্ষতিপূরণের মামলা। 20 ধারাতে কি আছে দেখি। 20 ধারাতে দেখেন, এখানে যে স্থানে বিবাদী বসবাস করে বা নালিশের কারণ উদ্ভব হয় সেখানে অন্যান্য মোকদ্দমা দায়ের করতে পারবে। অর্থাৎ 20 ধারাতে সিম্পল বিষয়, যেখানে কি করে দেখেন, বিবাদী বসবাস করে, যেখানে বিবাদী বসবাস করে অথবা কজবেকশন বা নালিশের কারণ উদ্ভব হয়, নালিশের কারণ ঘটে, কারণ উদ্ভব হয়। আবারও বলা হচ্ছে দেখেন আরেকটা বিষয়, সেখানে অন্যান্য মোকদ্দমা, অর্থাৎ যেখানে বিবাদী বসবাস করে, নালিশের কারণ উদ্ভব হয়, যে কোনো এক জায়গায় মামলা করা যাবে। এখানে কিছু উদাহরণ আপনি এখন থেকে শিখে রাখতে পারেন, লিখিত পরীক্ষায় এগুলো কাজে দিতে পারে। যেমন ধরেন, এ ঢাকার একজন ব্যবসায়ী। এ কি? এ তার ঢাকা বাড়ি, ঢাকা। দেখেন অনেকগুলো কথা বলছে। বি চট্টগ্রামে ব্যবসা চালায়। বি কোথায় ব্যবসা চালায়? চট্টগ্রাম, চট্টগ্রাম। এখন দেখেন আবার কথা বলা হচ্ছে, বি তার প্রতিনিধি দ্বারা ঢাকায় এর মালামাল খরিদ করে বিমানে অর্পণ করে, সে এই মালামাল অর্পণ করে এবং এই মালামালগুলো বি কি করে দেখেন, ঢাকায় অর্পণ করে, ঢাকায় আবার অর্পণ করে। বিয়ের বিরুদ্ধে ঢাকার যে কোনো মোকদ্দমা হয়, চট্টগ্রাম বিয়ের ব্যবসা চালায় মোকদ্দমা করতে পারে। অর্থাৎ এখানে দেখেন, এ হচ্ছে ঢাকা থাকে, বি হচ্ছে চট্টগ্রামে থাকে, তারা দুইজনে মিলে আবার ঢাকাতে ব্যবসা করে, ঢাকা। অথবা ধরেন ময়মনসিংহে ব্যবসা করে, ময়মনসিংহ, এমনও হতে পারে। এখন তাদের মধ্যে যদি একটা মামলা কারণ উদ্ভব হয়, এখন দেখা যাচ্ছে এই যে ময়মনসিংহে ব্যবসা করে, এখানে কারণ উদ্ভব হলো, কারণ মামলা করা হওয়ার কারণ উদ্ভব হলো। এখন দেখেন এখানে যিনি বিবাদী হবেন সেখানে মামলা করা যাবে। চট্টগ্রাম মামলা করতে পারেন যেখানে কারণ উদ্ভব হবে, অর্থাৎ বিবাদী যেখানে বাস করবে সেখানে মামলা করা যাবে। যেখানে ঘটনা ঘটবে, ঘটনা মানে কজ অফ অ্যাকশন যাকে বলা হয়, ওই জায়গায়ও মামলা করা যাবে। সিম্পল বিষয়, এগুলো যদি একটু ভালোভাবে পড়েন তাহলে মনে রাখতে পারবেন। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে 21 ধারাটা, এখতিয়ার সম্পর্কে আপত্তি। এখতিয়ার সম্পত্তি আপত্তি। এই যে এখতিয়ার, আমরা স্থাবর সম্পত্তি কত ধারা থেকে কত ধারা, 16 থেকে 18, অস্থাবর সম্পত্তি কত ধারা থেকে কত ধারা, 19, 20। এই যে এই মামলাগুলো যখন বাদী দায়ের করবে, কে দায়ের করবে? বাদী। তখন এখানে আপত্তি জানাবে কে? অবশ্যই বিবাদী। অবশ্যই আপত্তি জানাবে কে? বিবাদী। এখন দেখেন এই যে মামলা দায়ের করলো, ধরেন বাদী ঢাকায় মামলা দায়ের করলো, বাদী। এখন বিবাদী আপত্তি করতে পারে যে না, এই মামলাটা ঢাকায় হবে না, এই মামলাটা চট্টগ্রামে হওয়া উচিত। এই যে
এখতিয়ার নিয়ে যদি আপত্তি উত্থাপন করে, এই যে 21 ধারাতে বলা হচ্ছে কেউ যদি মামলা দায়েরের যে এখতিয়ার আছে এই এখতিয়ার নিয়ে যদি কেউ আপত্তি উত্থাপন করে তাহলে কি করতে হবে? দেখেন, যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে সেই আদালতের প্রথম সম্ভাব্য সুযোগ বা বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে এই আপত্তিটা কখন জানাতে হবে? এই আপত্তি জানাতে হবে কখন? জানাতে হবে প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে। এই দুইটা মনে রাখেন, যে এখতিয়ার নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে কি করতে হবে? প্রথম সম্ভাব্য সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের পূর্বেই আপত্তিটা জানাতে হবে। হ্যাঁ, এখন দেখেন, এই যে মামলা স্থানান্তরের যে একটা ক্ষমতা, এইটা পড়বো আমরা 23-24 ধারাটা একসাথে পড়বো। 23-24 ধারা একসাথে পড়বো। দেখেন, মামলা স্থানান্তরের ক্ষমতা, মামলা স্থানান্তর শেষ, আমাদের ক্লাস শেষ প্রায়। হ্যাঁ, মামলা স্থানান্তরের ক্ষমতাটা কার আছে? এই ক্ষমতা দুইটা আদালতের আছে। আমরা 23 ধারা 24 ধারা দুইটা একসাথে পড়ি, একসাথে পড়ব। এখন 23 ধারা আর 24 ধারা আলোচনা করার পূর্বে আমি যে বিষয়টা জানাচ্ছি, মামলা স্থানান্তরের ক্ষমতা কয়টা আদালতের আছে? দুইটা আদালতের আছে। একটা হচ্ছে জেলা জাজ, আরেকটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। সিম্পল বিষয় বুঝেন, স্বাভাবিক নলেজ বুঝেন। মামলা স্থানান্তর আরেকটু সুন্দর করে লিখি, আবার অনেকেই বুঝবেন না। স্থানান্তর, এই যে মামলা স্থানান্তরের যে ক্ষমতা, এটা কার আছে? জেলা জাজের আছে এবং হাইকোর্ট ডিভিশনের আছে। এখন জেলা জাজ কি করতে পারেন? কোন মামলাগুলো স্থানান্তর করতে পারেন? হাইকোর্ট কখন কোন মামলা স্থানান্তর করার ক্ষমতা আছে? দেখেন, ভিন্ন ভিন্ন জেলা হলে, ভিন্ন ভিন্ন জেলা, যেমন ধরেন গাজীপুরের মামলা, গাজীপুর জেলার মামলা আপনি চট্টগ্রামে পাঠাবেন, চট্টগ্রামে। এখন গাজীপুর জেলা মানে এক জেলা থেকে অন্য জেলা, ভিন্ন জেলায়, সহজ কথা, তখন আপনি এই ক্ষমতাটা শুধুমাত্র হাইকোর্টের। ভিন্ন ভিন্ন জেলা হলে আবেদন করবেন হাইকোর্টে। আবার একই জেলার মধ্যে যদি হয়, একই জেলার মধ্যে দেখা যাচ্ছে এক সহকারী জাজ আদালত থেকে আরেক সহকারী জাজ আদালতে, এক সিনিয়র সহকারী জাজ আদালত থেকে আরেক সিনিয়র সহকারী জাজ আদালতে, একই জেলার মধ্যে যদি হয়, তখন জেলা জাজ আদালতে আপনাকে আবেদন জানাতে হবে। এই ক্ষমতাটা হচ্ছে জেলা জাজ আদালতের। সো আমরা দেখেন স্বাভাবিক নলেজটা জেনে ফেললাম, টেকনিকটা, যে মামলা স্থানান্তরের ক্ষমতা হচ্ছে জেলা জাজ হাইকোর্ট বিভাগের। একই জেলার মধ্যে যদি হয়, এক আদালত থেকে অন্য কোনো আদালতে, এক জেলার মধ্যে যদি হয়, তখন জেলা জাজে দরখাস্ত দিতে হবে। হাইকোর্ট বিভাগে কখন দরখাস্ত দিবেন? এক জেলা থেকে অন্য জেলার মধ্যে যদি মামলা ট্রান্সফার করতে চান, বদলি করতে চান, স্থানান্তর করতে চান, তখন হাইকোর্টে আবেদন করতে হবে। মনে থাকবে। দেখেন, প্রশ্ন একটা হয়েছে, এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে হলে কোন কর্তৃপক্ষ এটা করতে পারে? জেলা জাজ, বিচারিক আদালত, সুপ্রিম কোর্ট নাকি হাইকোর্ট? প্রশ্ন সহজ। আরেকটা প্রশ্ন দেখেন, একটি জেলা জাজ আদালতের নিম্নে কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে? সিম্পল প্রশ্ন, এগুলো পারবেন, এগুলো সহজ প্রশ্ন। দেখেন, আমরা মোকদ্দমা দায়ের পড়ব 26 ধারা, এটা আপনারা জানেন। 27 ধারা সমন, হাজির না হলে দণ্ড, এগুলো আমরা আগামীকাল থেকে শুরু করব। দেওয়ানি কার্যবিধির আদেশ যখন শুরু করব, এগুলো আদেশের মধ্যেও আসবে। আজকে আর না, আগামীকালকে আমরা পড়ব আদেশ। কত ধারা থেকে? আদেশ 1 থেকে 8 পর্যন্ত পড়ব, 8, এবং ধারা পড়ব এখান থেকে আমরা 26 থেকে 35-এর ক। আগামীকাল ইনশাল্লাহ, এটা হচ্ছে আমাদের ক্লাস। এবং আজকে যারা আমার
দেখেন আমাদের গ্রুপ প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়ার কথা, প্রাইভেট গ্রুপ। সো ক্লাসটা প্রাইভেট গ্রুপে আমাদের অনেক নতুন স্টুডেন্ট যুক্ত হতে পারেন না। আমি লিঙ্ক দেওয়ার পরেও আপনারা যুক্ত হতে কেন পারেন না জানি না। আমি আগামীকাল একটা গ্রুপ খুলব। এখন দেখেন আজকে আমি একটা পেজেই ক্লাস নিলাম, আমার নতুন একটা পেজে অনেক বহিরাগত শিক্ষার্থীও ক্লাসটা দেখতে পেলেন, আমি যা বুঝতে পারলাম। সো আগামীকাল আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। এই প্রাইভেট গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে দেব। সবাই দয়া করে লিঙ্কে টাচ করবেন। লিঙ্কে যখন টাচ করবেন তখন আমার পেজটা চলে আসবে, ওটাতে জয়েন করবেন, তাহলে আপনি গ্রুপের সদস্য হয়ে যাবেন। ওকে, এবং আগামীকাল আমাদের এইটুকু পড়া হবে এবং আপনাদের পরীক্ষার রুটিনটা আমি খাওয়া দাওয়া করে আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ করব। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে বিষয়টা আজকে যা পড়ালাম এটা অ্যাসাইনমেন্ট কিন্তু অবশ্যই জমা দিতে হবে। আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট দেন না। দেখেন যারা আমার কথা মানেন না, আমার গাইডলাইন মানেন না, আমার কথা শোনেন না, তারা ফেল করলে আমি দায়ী না। এখনও শুরু, এখন থেকে যদি ভালোভাবে আমি মনে করি আমার গাইডলাইন ক্লাস দেখেন, প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করেন। মঙ্গলবারে আপনাদের পরীক্ষা রাখবো, আগামীকাল সোমবার ক্লাস, মঙ্গলবারে পরীক্ষা। পরীক্ষার পরে আবার ক্লাস হবেই, নো প্রবলেম, ক্লাস প্রত্যেক দিন হবে। এখন যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ, যান্ত্রিক কোনো ত্রুটি না থাকে, যেহেতু নেট দিয়ে ক্লাস হয়, অনেক সময় নেটের প্রবলেম হতে পারে, 2-1 দিন মিস হতে পারে, তবে প্রত্যেক দিন ক্লাস হবে। আবার আরেকটা কথা, শুক্রবার শনিবার 2 দিন 4টা ক্লাস, সকালে রাতে, মনে থাকবে। তাহলে সবাই ভালোভাবে আমার যে গাইডলাইন এইভাবে মেনে চলুন, কঠোর পরিশ্রম করুন, স্বপ্ন ইনশাল্লাহ। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কথাটা কিন্তু বৃথা না। পরিশ্রম করুন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই। গলা ডেবে যাচ্ছে, আর কথা বার হচ্ছে না, আর কথা বলতেও পারছি না। শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। সাক্ষ্য আর আইন আমাদের পড়া হয়নি, কেন পড়া হবে না? আপনি কি রুটিন দেখেননি? দেওয়ানির পরেই কিন্তু সাক্ষ্য আইন, আর সাক্ষ্য আইনের ফুল একটা ক্লাস আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা যারা সাক্ষ্য আইন নিয়ে প্রবলেম, ওই ক্লাসটা দেখেন, ফুল ক্লাস দেওয়া আছে, ওটা দেখে নিন। দেওয়ানির পরেই তো আমরা সাক্ষ্য আইন শুরু করব। সাক্ষ্য আইন পানির মতো সহজ, একবার দেখলে একবার বুঝলেই শেষ। ওকে, আল্লাহ হাফেজ।